Assalamu alaikum. Today's class we are going to start the final part of our course, CC 209 section 1. Select semester is fall 2021. আজকে আমরা ফাইনাল এক্সামের পড়া শুরু করব। ফাইনাল এক্সামে আমাদের সিলেবাস হচ্ছে, আমরা শুরুতেই একটু দেখাই নেই কি সিলেবাসটা কি। ফাইনাল এক্সামে আমাদের সিলেবাস হচ্ছে পার্ট 2 বইয়ের পার্ট 2। সো পার্ট 2 চ্যাপ্টার 9, চ্যাপ্টার 10 এন্ড চ্যাপ্টার 11। এই তিনটা চ্যাপ্টার হচ্ছে আমাদের ফাইনাল এক্সামের সিলেবাস, ঠিক আছে। সো এই তিন চ্যাপ্টারের মধ্যে এর আগে একটা হিডেন চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 6, দ্যাট ওয়াজ দ্য এনাবলার। সো চ্যাপ্টার 6 ওয়াজ ক্যাপাসিটরস এন্ড ইন্ডাক্টরস। এটা আমরা মোটামুটি কভার করছি খুব দ্রুত, এবং এই চ্যাপ্টার থেকে মূল টেকঅ্যাওয়ে মেসেজ হচ্ছে ক্যাপাসিটর ভোল্টেজের চেঞ্জকে বাধা দেয়, সো ভোল্টেজকে সে স্টেবিলাইজ করার চেষ্টা করে ক্যাপাসিটর, এন্ড ইন্ডাক্টর কারেন্টের চেঞ্জকে বাধা দেয়। সো চেঞ্জ দ্যাট মিন্স কারেন্টকে সে স্টেবিলাইজ করার চেষ্টা করে। সো whenever you are trying to resist the change, তার মানে এখানে আমাদের রেট অফ চেঞ্জ চলে আসতেছে। যখনই আমাদের রেট অফ চেঞ্জ চলে আসতেছে, দ্যাট মিন্স আমাদের সেখানে একটা ডিফারেন্সিয়েশন বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা ইন্টিগ্রাল ইকুয়েশন ক্যালকুলাস চলে আসবে। সো রেস্ট অফ দ্য পার্ট আমরা এই চ্যাপ্টারে যা যা শিখছি সেটা সামারাইজ করা আছে টেবল 6.1 বইয়ের। কোথায় যেন আছে, এই যে এখানে টেবল 6.1 এ সম্পূর্ণটা সামারাইজ করা আছে। এই চ্যাপ্টার 6 থেকে আপনার যা যা জানার প্রয়োজন সবগুলো একসাথে এখানে ফিক্স করা আছে। সো মেইনলি আমাদের ম্যাথগুলা করার ক্ষেত্রে লাগে হচ্ছে ভোল্টেজ আর কারেন্টের রিলেশনশিপ বিটুইন দ্য ক্যাপাসিটর এন্ড ইন্ডাক্টর, এই চারটা ইকুয়েশন। সো থিওরি ক্লাসে আমরা দেখাইছি যে কোনো একটা ইকুয়েশন যদি আপনি জানেন আগে থেকে, তাহলে বাকি তিনটা ডিরাইভ করা সম্ভব। লেটস সে ইফ ইউ নো দিস ওয়ান, ইউ ক্যান ডিরাইভ দ্য আদার থ্রি কোয়াইট ইজিলি। মুখস্থ করার কোনো দরকার নেই। এবং ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর সিরিজ প্যারালালে থাকলে কি হয়, এগুলো আমরা এইচএসসি থেকে শিখে আসছি। সো টুডে উই আর গোইং টু স্টার্ট চ্যাপ্টার 9। আমরা এর আগে যা যা পড়ছি চ্যাপ্টার 9 এ, ওকে ঠিক আছে, টাইম পাস করার জন্য যা যা ছিল করা হয়েছে। রাইট নাও টুডে আমরা আসলে চ্যাপ্টার 9 স্টার্ট করব ফর্মালি। ওকে, নাও চ্যাপ্টার 9 এর নামটা আমরা একটু খেয়াল করে দেখি। চ্যাপ্টার 9 এর নাম হচ্ছে সাইনুসয়েডস এন্ড ফেজার্স। আমরা জানি অ্যান্ড্রয়েড মানে কি, বলতে পারবেন? অ্যান্ড্রয়েড বা হিউম্যানয়েড এগুলো মানে কি? শব্দটা শুনছেন কখনো? অ্যান্ড্রয়েড, ANDROID, অ্যান্ড্রয়েড শব্দটার মানে কি জানেন কেউ? বা হিউম্যানয়েড, এনিওয়ে কেউ হয়তো জানেন না। অ্যান্ড্রয়েড মানে হচ্ছে হিউম্যানয়েড মানে হচ্ছে এমন একটা রোবট যেটা হিউম্যানের মতো দেখতে। অ্যান্ড্রয়েড মানে হচ্ছে এমন একটা রোবট যেটা কিনা অ্যান্ড্রোর মতো দেখতে। তো অ্যান্ড্রো মানে বোঝায় পুরুষ, আর গাইনি মানে হচ্ছে মহিলা, ঠিক আছে। অ্যান্ড্রয়েড মানে এমন একটা রোবট যেটা ছেলেদের মতো দেখতে। গাইনয়েড বলতে পারেন এমন একটা রোবট যেটা কিনা মেয়েদের মতো দেখতে। সো অ্যান্ড্রয়েড, গাইনয়েড, হিউম্যানয়েড, এরা সবই হচ্ছে হিউম্যানয়েড যারা কিনা হিউম্যানের মতো দেখতে। সো এই ওয়ার্ড থেকে আপনি বুঝতেছেন সাইনুসয়েড মানে হচ্ছে যারা সাইনের মতো দেখতে। সাইন ফাংশন, সাইন, কোসাইন ইত্যাদি ইত্যাদি, যারা সাইনের মতো দেখতে তাদেরকে আমরা বলি হচ্ছে সাইনুসয়েড। সাইনের মতো দেখতে কারা কারা? সাইনের মতো দেখতে আমাদের দুই ধরনের ওয়েভ আছে যারা কিনা দেখতে সাইনের মতো। লেট আস গো টু এ ওয়েবসাইট কল্ড desmos.com and desmos will show us সাইন এবং কোসাইন গ্রাফগুলা কেমন দেখতে। সো আমরা যদি একটা সিম্পল সাইন ফাংশন লেখার চেষ্টা করি, সো লেটস সে 4 সাইন ওমেগা টি। সো সাইন ফাংশন লেখার একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে। সো 4 সাইন ওমেগা টি, ওমেগার বদলে আমরা লিখলাম 1 মাল্টিপ্লাইড বাই টি, ওমেগা টি, ওকে, এরকম কিছু একটা 4 সাইন ওমেগা টি। সো এইটাকে আমরা একটা ভেরিয়েবলের সাথে অ্যাসাইন করে দিই। লেটস সে দিস ইজ আ ভোল্টেজ। সো লেটস সে ভি উইদিন ব্র্যাকেট টি is equals this one. So now we see that this is a nice looking sine curve. Sine curve এটা কিভাবে বুঝলাম? আচ্ছা, let's see another one. Let us have the current. So instead of having voltage, let's see current. So instead of sine, let us make it cos. So now only difference is between these two graphs. The একটা হচ্ছে sinusoid আর একটা হচ্ছে cos. Sine আর cos আসলে মেইনলি একই জিনিস। Sine আর cos আসলে একই জিনিস। সাইনের 90 ডিগ্রি শিফটেড ভার্সনকে আমরা নাম দিয়েছি হচ্ছে কোসাইন। আবারও বলতেছি, সাইনের 90 ডিগ্রি শিফটেড ভার্সনকে আমরা নাম দিয়েছি হচ্ছে কোসাইন, বা এটাকে আমরা বলি হচ্ছে কস, কোসাইন বা কস। সো ইউ সি দ্যাট বোথ অফ দিস সাইন এন্ড কোসাইন লুকস এক্স্যাক্টলি দ্য সিমিলার, জাস্ট একই জিনিস। ইভেন আমরা যদি সাইনটাকে 90 ডিগ্রি শিফট করাইতে পারি, লেট মি শো ইউ হাউ টু শিফট 90 ডিগ্রি। সো 90 ডিগ্রি মানে হচ্ছে আমাকে রেডিয়ান নিয়ে নিতে হবে, পাই বাই 180। সো নাও ইউ সি, এটাকে আমরা বোঝার জন্য একটা স্লাইডার অ্যাড করে দিই। লেটস কল ইট এস অর শিফট, অর লেটস কল ইট ফাই। সো যখন আমরা দেখতেছি যে এই ফাই এর চেঞ্জটা আমরা সেট করে দেই -360 থেকে +360 পর্যন্ত।
সো আমরা কিছুই করতেছি না, আমরা জাস্ট লাল যেই গ্রাফটা আছে সেটাকে আমরা 90 ডিগ্রি শিফট করাইতেছি। সো জাস্ট এই ভ্যালুটার দিকে খেয়াল করেন, এটা যখন 90 হচ্ছে তখন কি দাঁড়াচ্ছে। সো এই ভ্যালুটাকে যখন আমরা 90 তে সেট করতেছি, উই সি দ্যাট বোথ অফ দিস গ্রাফস সাইন এবং কজ মিলেমিশে একাকার হয়ে গেছে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে সাইন এবং কজ রাইট নাও ভিটি এবং আইটি বোথ ডিনোটস দ্য সেম থিং। সো রাইট নাও সাইন এবং কজ যদি একসাথে হয়ে থাকে তাহলে আমরা এই দুইটা সাইডকেও ইকুয়েট করতে পারি, এবং উই সি দ্যাট এই পার্টটুকুর মধ্যে অনলি ডিফারেন্স ইজ দিস পার্ট। সো আমরা দেখতেছি যে এখানে ফাইয়ের ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। সো ফর দ্যাট রিজন আমরা বলতে পারি যে কস হচ্ছে সাইনের 90 ডিগ্রি শিফটের একটা ভার্সন। সো সাইনের 90 ডিগ্রি শিফটেড ভার্সনকে আমরা বলি হচ্ছে কজ। সো তার মানে কজ আসলে একই জিনিস, কজ আসলে একটা সাইন, কস এবং সাইন আসলে সেম জিনিস, জাস্ট সিম্পলি একই রকম দেখতে। সো কসটাও আসলে সাইনের মতো দেখতে। সো উই ক্যান সে দ্যাট কোসাইন ইজ এ সাইনোসয়েড। সো ভোল্টেজ এবং কারেন্ট এসি কোয়ান্টিটিতে আমরা একদম সেমেস্টারের শুরুর দিকে আমরা বলছিলাম ভোল্টেজ এবং কারেন্ট এসি কোয়ান্টিটিতে পিওরলি সাধারণত তারা সাইনোসয়েডাল ওয়েভফর্ম ফলো করে। নাও হোয়াট ইজ দিস সাইনোসয়েডাল ওয়েভফর্ম? আমরা যদি আসলে এই সাইনোসয়েডাল ওয়েভফর্ম, আমরা কথা কি শুনতে চান? Yes, sir. আচ্ছা, তো আমরা যদি সাইনোসয়েডাল ওয়েভফর্ম বলতে আসলে কি বোঝাই সেটার কথা বোঝার চেষ্টা করি। তার মানে হচ্ছে আমরা যদি একটা ডিসি সার্কিটের ক্ষেত্রে একটা গ্রাফ আঁকি, লেট আস ড্র এ গ্রাফ। যদি আমরা ডিসি সার্কিট নেই, ডিসি সার্কিটের ক্ষেত্রে আমরা বলতেছি যে বিদ্যুৎ দিক পরিবর্তন করে না। সো ভোল্টেজ বা কারেন্ট ডিরেকশন, দে ডু নট চেঞ্জ দ্য ডিরেকশন। সো এক্স এক্সিস বরাবর যদি আপনি টাইম নেন এবং ওয়াই এক্সিস বরাবর আপনি ভোল্টেজ আর কারেন্ট এনি কোয়ান্টিটি নিলেন, লেট আস সে দিস ইজ দ্য কারেন্ট আইটি, এটা হচ্ছে ডিসির জন্য। সো যখন আপনি নিলেন, ইউ উইল ফাইন্ড দ্যাট প্রথম সেকেন্ডে কারেন্ট 1 এম্পিয়ার, দ্বিতীয় সেকেন্ডে কারেন্ট 1 এম্পিয়ার, তৃতীয় সেকেন্ডে কারেন্ট 1 এম্পিয়ার, চতুর্থ সেকেন্ডে কারেন্ট 1 এম্পিয়ার। সো উইথ রেসপেক্ট টু টাইম আপনি বিভিন্ন রিডিং নিচ্ছেন এবং এই রিডিং গুলাকে আপনি গ্রাফে প্লট করে ইউ উইল ফাইন্ড এ স্ট্রেট লাইন। সো দ্যাট মিনস এটা আসলে বলতেছে যে কারেন্টের ভ্যালুটা ডিসির ক্ষেত্রে পরিবর্তিত হতে পারে, বাট কারেন্টের দিক পরিবর্তন হয় না। সো ইফ দিস লাইন ইজ 5 ampere, so DC will always give you 5 ampere. It will never cross 0, it will never go -2 -1, বাট এটা 5 থেকে কমে 4 2 3 4 এরকম হতে পারে। ওকে, রাইট নাও এখন যদি এইভাবে চিন্তা না করে আমরা অন্যভাবে চিন্তা করি, লেটস সে আমরা এমন একটা সোর্স নিলাম যেই সোর্সটা কিনা আমাদের সিমিলার কাজ করবে, এমন একটা সোর্স নিলাম যেই সোর্সটা কিনা আমাদের সিমিলার একটা সার্ভিস দিবে, বাট রাইট নাও এই সোর্সটা হচ্ছে দিক পরিবর্তন করবে, কখনো উপরের দিকে কখনো নিচের দিকে এরকম ভাবে দিক পরিবর্তন করবে। ইন সাচ কেস ইউ উইল নট গেট এ স্ট্রেট লাইন। ফর এক্সাম্পল আমরা যদি বলি যে প্রতি 1 সেকেন্ড পর পর কারেন্টের ডিরেকশন পরিবর্তন হচ্ছে, সো প্রথম সেকেন্ডে যদি কারেন্টের ভ্যালু হয় 5 এম্পিয়ার, দ্বিতীয় সেকেন্ডে কারেন্টের ভ্যালু -5, তৃতীয় সেকেন্ডে আবার +5, চতুর্থ সেকেন্ডে -5, +5, -5। সো এসি কোয়ান্টিটি গুলা, সো এসি কোয়ান্টিটি বলতে আমরা ভোল্টেজ এবং কারেন্ট দুইটা কি বুঝাচ্ছি, এসি কোয়ান্টিটি গুলা সাধারণত এই ধরনের রিডিং মেইনটেইন করতেছে। সো আপনি 1 সেকেন্ড পর পর লেটস এ রিডিং নিয়েছেন, সো 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড ইত্যাদি ইত্যাদি, এবং এক্স এক্সিস বরাবর আছে টাইম। খেয়াল রাখতে হবে ওয়ান ইম্পর্টেন্ট থিং ইজ এক্স এক্সিস বরাবর কোন ভেরিয়েবল আছে। এক্স এক্সিস বরাবর যদি টাইম থাকে বা সেকেন্ড থাকে, দ্যাট মিন্স দিস ইজ ইন দ্য টাইম ডোমেইন। সো ইন সাচ কেস আমরা এই পয়েন্টগুলোকে যখন গ্রাফের মধ্যে বসাবো, এই যেহেতু দিজ আর টাইম ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, তাই এখানে যাই লিখবো বসার সময় আমরা উইদিন ব্র্যাকেট টি লিখে এটাকে মেনশন করব। সো ইট শুড বি উইদিন ব্র্যাকেট টি। যদি আমরা এটাকে ভোল্টেজ হিসেবে মেনশন করতে চাই, ভি শুড অলসো বি রিটেন লাইক ভি উইদিন ব্র্যাকেট টি। আচ্ছা, সো এটাকে যদি আমরা এখন গ্রাফের মধ্যে প্লট করাই, তাহলে গ্রাফে যদি এটাকে আমরা প্লট করাই, উইল ফাইন্ড দ্যাট উই আর গেটিং সামথিং লাইক দিস। জাস্ট এ মিনিট।
ওকে, আমরা কি জানি বলতেছিলাম। সো যদি আমরা রিডিং গুলা এরকম 1 সেকেন্ড পর পর না নিয়ে আরো কম সময় পর পর নিতাম, শোনা যাচ্ছে কি কথা? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। ওকে ফাইন। সো একটু ফিডব্যাক দিন মাঝে মাঝে, আওয়াজ টাওয়াজ ইয়েস নো ভেরি গুড একটাই কিছু একটা বললেন, না নইলে আমার খুব প্রবলেম হয়, যে মনে হয় যে না লাইন বোধহয় কেটে গেছে। এনিওয়ে, সো এই রিডিং গুলা যদি আমরা নির্দিষ্ট সময় পর পর নিচ্ছি, যে এই নির্দিষ্ট সময় নেওয়ার পর নেওয়ার যে ফ্রিকোয়েন্সিটা, এটা যদি আরেকটু তাড়াতাড়ি সময় নিতাম, আরেকটু বেশি সময়, মানে আরেকটু বেশি বেশি যদি রিডিংটা নেওয়া হইতো, তাহলে ইন সাচ কেস আপনারা এতটা এরকম মানে করাতের মতো সটুথ ওয়েভ না পেয়ে বা ট্রায়াঙ্গুলার ওয়েভ না পেয়ে ইউ উড হ্যাভ গটন এ সাইনোসয়েডাল ওয়েভ। সো এটা একদম প্রপার একটা সাইনোসয়েডাল ওয়েভ হইতো, একদম সাইন ফাংশন যেরকম ভাবে একটা যে ওয়েভ তৈরি করে এটা এরকম হইতো। নাও এসি কোয়ান্টিটির ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্ট সাধারণত ডিসির মতো এরকম স্ট্রেট লাইন থাকে না, একটা সিঙ্গেল ভ্যালু থাকে না। এসিতে তার ভ্যালুটা রেগুলারলি পরিবর্তন হয়, প্রতি সেকেন্ডে সেকেন্ডে তার ভ্যালুটা পরিবর্তন হয়। ডিসির সাথে এসির যদি আপনি কম্পারিজন করেন, মেইনলি দেখবেন যে ডিসির সাথে এসির মেইন তফাৎ হচ্ছে ডিসির ভ্যালুটা কনস্ট্যান্ট, সাধারণত কনস্ট্যান্ট না হইলেও নড়াচড়া করতে পারে। যদি নড়াচড়া করে উই কল ইট দিস ইজ আ পালসেটিং ডিসি। পালসেটিং ডিসি, পালসেটিং ডিসি মানে হচ্ছে যেটা লাফালাফি করতেছে। বাট দিস পার্ট ইজ অল্টারনেটিং কারেন্ট এসি। This part is alternating current because this is crossing the zero. যখনই সে জিরো ক্রস করতেছে, যখনই আমার গ্রাফটাকে জিরো ক্রস করতেছে, তখনই সে দিক পরিবর্তন করতেছে। কারেন্ট ইজ ফ্লোয়িং ফ্রম দিস ডিরেকশন টু দ্যাট ডিরেকশন। যখনই ভ্যালুটা নিচের দিকে চলে আসতেছে, ইউ উইল সি দ্যাট দিস ইজ -5 or something. সো -5 মানে হচ্ছে কারেন্টের ডিরেকশনের এখন দিক পরিবর্তন হয়ে গেছে। সো এটার সাথে কিন্তু ফিজিক্যাল দিক পরিবর্তনের ব্যাপারটা জাস্ট আমরা গ্রাফের মধ্যে লিংক করে দেখাচ্ছি। সো যেহেতু এই এক্স এক্সিস বরাবর টাইম এবং ওয়াই এক্সিস বরাবর আমরা এসি কোয়ান্টিটি গুলা ভোল্টেজ বা কারেন্ট যেটাই প্লট করি, বসাইলে আমরা সাইন ফাংশনের মতো ফাংশন পাই। দ্যাট ইজ ওয়াই আমরা এই ভোল্টেজ এবং কারেন্ট গুলা যখন আমরা এসির ক্ষেত্রে রিপ্রেজেন্ট করি, সেগুলোকে সাইন বা কজ ফাংশন দিয়ে প্রকাশ করি। ফর দ্যাট রিজন ভোল্টেজ এবং কারেন্ট গুলাকে আমরা বলি সাইনোসয়েড। এসি ভোল্টেজ বা এসি কারেন্ট গুলাকে আমরা সাধারণত বলি হচ্ছে সাইনোসয়েড, বিকজ ভোল্টেজ বা কারেন্ট গুলা সাধারণত এসি সার্কিটের ক্ষেত্রে আমরা সাইন বা কজ ফাংশন দিয়ে প্রকাশ করে থাকি, এক্সপ্রেস করে থাকি। সো ফার সো গুড, কোনো কনফিউশন, কোনো প্রশ্ন? সো সাইনোসয়েড মানে আমাদের বইতে ডেফিনিশন হিসেবে লিখছে ইটস এ সিগন্যাল। সিগন্যাল মানে ভোল্টেজ বা কারেন্ট অর হোয়াটএভার। সাইনোসয়েড ইজ এ সিগন্যাল। সাইনোসয়েড ইজ এ সিগন্যাল দ্যাট হ্যাজ দ্য ফর্ম অফ সাইন অর কোসাইন ফাংশন। সো সাইনের মতো দেখতে এমন কোন সিগন্যালকে আমরা বলি সাইনোসয়েড। সাইনের মতো দেখতে এই ধরনের সিগন্যালকে আমরা বলি হচ্ছে সাইনোসয়েড। সো সাইনোসয়েড, কোন একটা সাইনোসয়েড লেখার একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে। এটা যদিও পুরোপুরি সত্যি না। সকাল 10:30। ওকে, সো যেহেতু সাইনোসয়েড গুলাকে রিপ্রেজেন্ট করার জন্য দেয়ার ইজ এ ফরম্যাট, সেই ফরম্যাটটা যদিও এখানে সম্পূর্ণটা দেয়া নাই, বাট স্টিল আমরা এখান থেকে মোটামুটি নিয়ে যেতে পারি। সো সাইনোসয়েড বলতে আসলে যেটা বোঝায়, সেটা বোঝায় যে একটা সাইন ফাংশন। ইটস এ সাইন ফাংশন, ভি সাইন ওমেগা টি। ওকে, সো ইটস এ সাইন ফাংশন। এই ফাংশনের লেফট সাইডে যে পার্টটা থাকে তার পাশের মধ্যে উইদিন ব্র্যাকেট টি থাকা লাগবে। উইদিন ব্র্যাকেট টি যদি না লেখেন তাহলে আসলে বোঝা যাবে যে এটা টাইমের উপর ডিপেন্ডেন্ট না, তখন সেটা ডিসি হয়ে যাবে। সো এই উইদিন ব্র্যাকেট টি যেটা আছে, ইট মাস্ট বি রিটেন। আপনি যদি এক্সামের সময় এটা এই টিটা না লেখেন, আমি বুঝবো এটা আপনি ডিসির কথা লিখছেন। সো রাইট নাও যদি আপনার এরকম ভাবে এটা না লেখা থাকে, তাহলে উই উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস পার্ট ইজ এ ডিসি কোয়ান্টিটি। দিস পার্ট ইজ এ ডিসি কোয়ান্টিটি, আমরা কিন্তু এটাকে ধরে নিব, ডিসি কোয়ান্টিটি ধরে নিব। আদারওয়াইজ এই পার্ট হচ্ছে আমাদের তাহলে এসি কোয়ান্টিটি। লেফট হ্যান্ড সাইডে উইদিন ব্র্যাকেট টি লেখা থাকা মানে এটা হচ্ছে এসি। আচ্ছা, এবং এটা একটা সাইনোসয়েড। নাও দিস vm part is called the amplitude of the signal. So what if we change this part? আমার এত কথা বলার চাইতে let us change vm, আমরা এটাকে কেটে দিই, একটাকে রাখি। সো let us change vm, 4 এর বদলে যদি আমরা 5 দেই তাহলে কি হচ্ছে দেখতেছেন, অথবা 4 এর বদলে যদি 3 দেই তাহলে কি হয় দেখতেছেন। টু সি দ্য ইফেক্ট let us have a slider called a. সো আমরা দেখতেছি যে vm বা অ্যামপ্লিটিউড, vm যেটাকে বলা হয় সেটা হচ্ছে অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড বাড়াইলে কি হয় বলেন তো? অ্যামপ্লিটিউড বাড়াইলে কি হয়? সিগন্যালটা কি হচ্ছে অ্যামপ্লিটিউড বাড়াইলে? অ্যামপ্লিটিউড বাড়লে কি হচ্ছে? এক্সিস থেকে দূরত্বটা বেড়ে যাবে স্যার, হ্যাঁ, হাইস্ট পয়েন্টের।
তার মানে সিগন্যালটা উপরে নিচে আরো লম্বা হচ্ছে এরকম। So now let us set the value of amplitude is exactly 4. Now let us take a look at the graph and দেখতেছি গ্রাফে কোন পার্টটা 4 পর্যন্ত গেছে। You see that maximum point for every cycle এটা হচ্ছে আমাদের 4 পর্যন্ত গেছে। তো তার মানে আমরা বলতেছি যে ম্যাক্সিমাম যে পর্যন্ত যাবে সেটাকে আমরা বলতেছি তার অ্যামপ্লিটিউড, বা বাংলায় বলা হয় বিস্তার। আচ্ছা, এইটা আসলে রিয়েল ডেফিনিশন না। রিয়েল ডেফিনিশন ইজ নেগেটিভ সাইডে কত দূর গেছে মাইনাস পজিটিভ, সরি পজিটিভ সাইডে কত দূর গেছে মাইনাস নেগেটিভ সাইডে কত দূর গেছে। সো পজিটিভ সাইডে গেছে 4 এবং নেগেটিভ সাইডে গেছে -4। সো 4 মাইনাস -4 কত হয়? 4 মাইনাস -4 কত হয়? স্যার 8 8 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 2 পজিটিভ পিক মাইনাস নেগেটিভ পিক ডিভাইডেড বাই 2 তার অর্ধেক কত হয়? 4। সো 4 ইজ ইউর অ্যামপ্লিটিউড। লেট মি টেল ইউ কেন এত কমপ্লিকেটেড স্টোরি আমি বলতেছি। এখন বলতে পারবেন এটার অ্যামপ্লিটিউড কত এই সিগন্যালের? হাউ মাচ ইজ দ্য অ্যামপ্লিটিউড? অনেকে বলবে স্যার 6। দ্য আনসার ইজ রং। দ্য অ্যামপ্লিটিউড ইজ স্টিল 4। অ্যামপ্লিটিউড এখনো 4। কেন? কারণ অ্যামপ্লিটিউড বলতে আসলে যেটা বোঝায় আমাদের এইচএসসি তে যেটা শেখানো হয়েছে যে এই ভ্যালুটা যদি 0 থাকে তাইলে উপরের দিকে এবং নিচের দিকে সমান থাকবে। ওকে ফাইন, প্রতিসম বা সিমেট্রিক থাকবে, ইটস ভেরি গুড। বাট যদি দুইটা সমান না থাকে কিংবা যদি এরকম থাকে তাহলে এখন আপনি বলেন অ্যামপ্লিটিউড কত? The answer is amplitude is still 4 because the positive peak is in 2 and the negative peak is in -6. So 2 minus 6, 2 minus -6 কত হবে? 2 minus -6. So this is 8 divided by 2 which is giving us the 4. আবার যদি এটা উপরের দিকেও চলে যায় still you will see that উপরেরটা আছে হচ্ছে 6, নিচেরটা আছে হচ্ছে -2. So 6 minus -2 is still 8. So divided by 2 is amplitude is there. So amplitude এখান থেকে আমরা আসলে আরেকভাবে দেখতেছি যে এই জায়গায় ভ্যালুটা হচ্ছে 4 এ সেট করা। সো 4 থেকে যদি আমি আরেকটু অন্য দিকে বাড়াই দেই, দেখেন সিগন্যালটা উপরে নিচে লম্বা হচ্ছে। 4 থেকে যদি এরকম ভাবে বাড়াই দেই সিগন্যালটা উপরে নিচে লম্বা হচ্ছে এরকম। সো যখন আমরা বলি যে টিভির ভলিউম বাড়ায় দেন, মোবাইলের সাউন্ড শোনা যাচ্ছে না, ভলিউমটা বাড়ায় দেন, সাউন্ড বাড়ায় দেন, কানে শুনতেছি না, দ্যাট মিন্স উই আর অ্যাকচুয়ালি ইনক্রিজিং দ্য অ্যামপ্লিটিউড। কোন একটা সিগন্যাল যদি আপনি অ্যামপ্লিটিউড বাড়ায় দেন সাউন্ডটা আরো জোরে জোরে শোনা যায়। ভলিউম বাড়ানো মানে হচ্ছে সিগন্যালের অ্যামপ্লিটিউড বাড়ায় দেয়া। কোন সাউন্ডের ভলিউম বাড়ায় দেয়া মানে হচ্ছে সিগন্যালটার অ্যামপ্লিটিউড বাড়ায় দেয়া। ওকে, আচ্ছা। So this is called sinusoidal amplitude. So this Vm part is denoting the amplitude of the part of the signal. আচ্ছা, এরপর একটা সাইন বা কোসাইন থাকতে হবে। এরপর একটা সাইন বা কোসাইন ফাংশন থাকতে হবে, ঠিক আছে? তো এই সাইন বা কোসাইন ফাংশন যেটা থাকতে হবে এটা তো গেল। নেক্সট পার্ট ইজ ওমেগা। ওমেগা ইজ দ্য উই কল ইট কৌণিক কম্পাঙ্ক বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এই জায়গায় একটু পজ দিতে হবে আমাদেরকে। মেবি আমরা লাস্ট ক্লাসে বা কোন একটা ক্লাসে কিছু একটা বলছিলাম, বাট লেট মি শো ইউ এ ভিডিও। সাইন ফাংশন, এই ভিডিওটা কি দেখাইছিলাম কিনা আপনাদের মনে নেই। সো দেখেন একটা সার্কেল ঘুরতেছে, সার্কেলের এই জায়গাটায় যখন এই মুহূর্তে একটু বড় করে দিই, একটা সার্কেল ঘুরতেছে, খেয়াল করতেছেন আশা করি। সার্কেলটা যখন একটুও ঘুরে নেই তখন এই অ্যাঙ্গেলটাকে আমরা বলতেছি দিস ইজ 0 ডিগ্রি। সো মাঝখানে এই যে লম্বা একটা কালো রঙের আছে এটাকে একটু খেয়াল করেন। সো এখন মোটামুটি 90 ডিগ্রি হয়েছে। তাহলে এই 90 ডিগ্রি, কালোটা যখন একদম 100% 90 ডিগ্রি আছে, কালোটা দেখেন রোটেট করতেছে। লেফট সাইড থেকে আপনি যদি দেখেন কালোটা রোটেট করতেছে। সো রোটেট করতে করতে 90 ডিগ্রি বা 180 ডিগ্রি যখন আসতেছে, কেন আমরা পিকে থাকলে এটাকে 90 ডিগ্রি বলি? এখন আশা করি বুঝতেছেন। সো রোটেশনের সাথে সাইনের সম্পর্কটা কি? সো আবারও যদি খেয়াল করেন রোটেশনের সাথে সাইনের সম্পর্কটা কি? এখন রোটেশন নাই, 0। সো রোটেশনের ডিগ্রি ইজ 0, সাইনের ডিগ্রিও 0। লেটস মুভ ফরওয়ার্ড। Now the rotation is almost 45 degree. Almost 45 degree. এই ডিগ্রির দিকে খেয়াল করেন না, এটা রেডিয়ানে লেখা। So the rotation is almost 45 degree এবং আমরা দেখতেছি যে সাইন ফাংশনও পুরোপুরি কিছু দূর একটা গেছে। The rotation is now 190 degree. 90 ডিগ্রি ঘুরছে। তার মানে দেখেন সাইন ফাংশনটাও ওই যে পিক যেখানে আছে 90 ডিগ্রি ওই পর্যন্ত আসছে। So move forward.
Now the rotation is almost minus rotation is almost 180 degree. So তার মানে সাইন ফাংশনটা দেখেন ওই 180 এর দিকে গেছে এবং নাও এটা নেগেটিভ রিজিয়নে, this is 270 degree বা 3 pi by 2, and finally the last one is 4 pi by 2 বা twice pi. সো তার মানে বোঝা যাচ্ছে যে সাইন ফাংশন সম্পূর্ণ সাইকেল যদি কমপ্লিট করে তাহলে এটা হচ্ছে টুয়াইস পাই পরিমাণ দূরত্ব অতিক্রম করে। দা ফেজ অ্যাঙ্গেল ইজ আমরা বলি টুয়াইস পাই, 2 পাই বা 360 ডিগ্রি। সো 360 ডিগ্রি ঘুরে আসা আর টুয়াইস পাই ঘুরে আসা একই কথা, দুইটার মধ্যে কোনো ডিফারেন্স নাই। 360 ডিগ্রি ঘুরে আসা এবং টুয়াইস পাই একই কথা আর কি এখান থেকে। সো তার মানে এই জিনিসটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা বুঝতেছি যে আমরা এটার ইররেগুলারিটি গুলো রিমুভ করে দিই। সো তার মানে আমরা বুঝতেছি যে মেক ইট 4। সো এইখানে পিকে যখন থাকে কোনো, এটা হচ্ছে 90 ডিগ্রি এবং নিচেরটা যখন অন্য দিকে থাকে তখন এটা ওকে। বাট প্রবলেম ইজ এই জায়গায় আরো একটা ঘাপলা আছে, সেটা হচ্ছে এই ফাই এর ভ্যালু, ফেজ অ্যাঙ্গেলের ভ্যালু যখন 0 হয় তখনই এটা সত্যি। সো নরমালি এই ফেজ অ্যাঙ্গেল পার্টটা আমরা লিখি না, আমাদের বইয়ের মধ্যে দেখবেন এই পার্টটুকুর কথা মেনশনই করে নাই, বা একটু আগে আমরা যখন নিছি এখানে এই ওমেগা টি পর্যন্তই আসছে। বাট ওমেগা টির পরে যে প্লাস 0 একটা পার্ট আছে বা প্লাস 5 পার্টটা আছে, এই পার্টটা আমাদের বইতে কখনোই লেখা নেই। সো দ্য রিয়েল এক্সপ্রেশন অফ এ সাইনোসয়েড ইজ সামথিং লাইক দিস। ইভেন এইখানে আরো একটা পার্ট আছে প্লাস এ, না এটা প্লাস অফসেট এরকম। সো দ্য রিয়েল এক্সপ্রেশন ইজ দিস, বাট যেহেতু আপনাদের বইতে মাত্র শেখাচ্ছে সেই জন্য এটাকে 0 বলছে, এটাকে 0 বলছে এবং পরে আপনাদেরকে বলে দিছে যে সাইনের একটা রেগুলার চেহারা হচ্ছে এরকম। নাও হোয়াট ইজ দিস ওমেগা থিং? আমরা এই ওমেগা থিং কথা বলার জন্য এতগুলা জিনিসগুলো বের করলাম। নাও হোয়াট ইজ দিস ওমেগা? ওমেগাটা হচ্ছে একটু আগে যেই ফিগারটা দেখলেন, এই যেটা দেখলেন আপনারা, এইটার মধ্যে ওমেগা মানে হচ্ছে 1 সেকেন্ডে সে এই কালো জিনিসটা কত ডিগ্রি ঘুরছে। আবারও খেয়াল করেন, কালো জিনিসটা দেখেন অ্যাঙ্গেলটা ঘুরতেছে, অ্যাঙ্গেলটা কিন্তু চেঞ্জ হচ্ছে, এই অ্যাঙ্গেলটা 1 সেকেন্ডে কয় ডিগ্রি চেঞ্জ হয়। সো আপনি যদি মোশনটা রোটেশনাল মোশন হয়, মোশনটা যদি রোটেশনাল মোশন হয়, আই হেট দিস উইন্ডোজ 10 এর উইন্ডোজ 11 এর পেইন্ট, এটা বড় একটা স্ক্রিন মেনুর জন্য নিয়ে গেছে এবং আমার লেখার জন্য জায়গা কমে গেছে, আমি এটা খুবই বিরক্ত এটার উপর। যাই হোক, যেটা বলতেছিলাম যে রোটেশনাল মোশনের সাথে এটা সম্পর্কটা কি, যে যদি আপনার সার্কেল থাকে একটা, এই সার্কেলের মধ্যে যদি কোনো একটা বৃত্ত বা এনিথিং বা কোনো একটা রেডিয়াস যদি এইভাবে ঘুরতে থাকে, সো সেইটা মনে করেন ঘুরতেছে এইভাবে, ঘুরতে 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 সে 1 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরে, এইটার মেজারমেন্টটাকে আমরা বলতেছি ওমেগা বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। সো লেটস সে শুরুতে আছে এইখানে, তারপরে 1 সেকেন্ডের পর তার পজিশন ইজ লাইক দিস, এই জায়গাটায়। সো ইফ দিস অ্যাঙ্গেল ইজ ফাই, সো ইফ দিস অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলটা দেয়া আছে, এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা বলি ফাই এবং এই পরিমাণ ঘুরে আসতে তার যদি সময় লাগে হচ্ছে টি, তাহলে ওমেগাকে আমরা বলতে পারি যে 1 সেকেন্ডে ঘুরে, টি সেকেন্ডে ঘুরে ফাই দূরত্ব, তাহলে 1 সেকেন্ডে ঘুরে কত, ফাই বাই টি পরিমাণ দূরত্ব। সো দিস ইজ কল্ড ওমেগা। ওমেগার এককটা কি দাঁড়াচ্ছে? ফাই এর একক হচ্ছে ডিগ্রি অর রেডিয়ান। সো ফাই এর একক হচ্ছে ডিগ্রি অর রেডিয়ান, এন্ড নিচে যেটা আছে টাইমের একক হচ্ছে সেকেন্ড। সো দ্য ইউনিট বিকামস রেডিয়ান পার সেকেন্ড, লেখা খুব ছোট হয়ে গেল, দ্য ইউনিট বিকামস রেডিয়ান পার সেকেন্ড, অথবা রেডিয়ানকে যদি আপনি ডিগ্রিতে লিখতে চান ডিগ্রি পার সেকেন্ড। সো ওমেগাকে আমরা বলতেছি দিস ইজ দ্য অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আমার কি ফন্ট সাইজ বড়? ও না, আমি বেশি জুম আউট করে ফেলছি। যাক, সো ওমেগাকে আমরা বলি হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এগুলাও আপনারা এইচএসসি তে পড়ছেন, নাথিং নিউ এখন পর্যন্ত। আচ্ছা, সো ওমেগা ইজ দ্য অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ এ সাইনোসয়েড। আচ্ছা, হোয়াট ইজ দিস ফাই থিং? ফাই জিনিসটা কি? আচ্ছা, ফাই মানে হলো, আমরা পিকচার ইজ ওয়ার্থ এ 1000 ওয়ার্ডস, লেট আস সি। ফাই মানে আমরা বলতেছি তার ফেজ। ফাই ইজ কল্ড দ্য ফেজ অফ দ্য সিগন্যাল, দিস ফাই ইজ কল্ড দ্য ফেজ। আচ্ছা, হোয়াট ইজ দিস ফাই? ফাই চেঞ্জ করলে উপায়টা কি? লেট আস সে আমাদের কোনো ফাই নাই, তো আমাদের এখানে কোনো ফাই নাই, প্লাস 0 আছে এটা।
সো তার মানে দাঁড়াচ্ছে যে সিগন্যালটা আমরা দেখতেছি যে দিস ইজ আ সাইন ফাংশন, এবং এটা সাইন ফাংশন বোঝার উপায়টা কি? সাইন 0 ডিগ্রির ভ্যালু কত? 0। সাইন 90 ডিগ্রির ভ্যালু কত? 1 বা ম্যাক্সিমাম। সাইন 180 ডিগ্রির ভ্যালু কত? 0। সো আমরা দেখতেছি যে একটা সাইন ফাংশন আসলে সম্পূর্ণটা একই রকম, এবং রেস্ট অফ দ্য পার্ট ইজ রিপিটিং ইটসেলফ ফর দ্য এটারনিটি। আপনি সারা জীবন জুম করে যান, একটার পর একটা দেখবেন যাইতেই আছে, এর কোনো শেষ নাই। কিংবা আপনি বাম দিকে যেতে থাকেন, যাইতে থাকেন, শেষ নাই। সো এই ধরনের ফাংশন গুলাকে আমরা বলেছি পিরিয়ডিক ফাংশন। সাইন একটা পিরিয়ডিক ফাংশন। সো পিরিয়ডিক ফাংশন স্টাডি করার একটা মজা হচ্ছে, আমার এন্টায়ার থিংটা স্টাডি করার প্রয়োজন নাই। আমরা যদি এন্টায়ার থিংটা স্টাডি করতে চাই, তাহলে আমাদের আসলে একটা সাইকেল স্টাডি করলেই হয়ে যায়। সো আমরা দেখতেছি যে একটা ফুল সাইকেল মানে হচ্ছে যেখান থেকে শুরু হয়ে যে জায়গায় শেষ হয়। সো দিস পার্ট ইজ এ ওয়ান ফুল সাইকেল। এটা একটা পূর্ণ পর্যায়ে বা পিরিয়ড সম্পন্ন করছে। দিস ইজ ওয়ান ফুল সাইকেল। নাও ইউ সি দ্যাট রেস্ট অফ দ্য পার্টস আর জাস্ট দ্য এক্সাক্ট কপি অফ দিস সাইকেল। সো পরের পার্ট যেটা আছে, পরের পার্ট ইজ অলসো এ কপি, তারপরের পার্ট ইজ অলসো অ্যানাদার কপি, তারপরের পার্ট ইজ অলসো অ্যানাদার কপি, ইত্যাদি ইত্যাদি। সো রেস্ট অফ দ্য পার্ট ইজ কপি 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 কপি। সো এন্টায়ার থিং আমার স্টাডি করতে হলে আসলে ডাইনে বা বামে যেদিকেই মুভ করি, আমার একটা ফুল সাইকেল স্টাডি করলেই হয়ে যাইতেছে, আমার এন্টায়ার সাইকেল স্টাডি করার প্রয়োজন নাই। এই ধরনের ফাংশন গুলাকে আমরা বলেছি পিরিয়ডিক ফাংশন। সাইন বা কোসাইন একটা পিরিয়ডিক ফাংশন। সো এর এন্টায়ার থিং স্টাডি করার দরকার নেই, আমরা শুধুমাত্র একটা সাইকেল স্টাডি করব। নাও লেট আস টেক অনলি ওয়ান সাইকেল। এই সাইকেলের মধ্যে আমি দেখব 0 ডিগ্রিতে কখন 0 হয়েছে, বা ম্যাক্সিমামটা কোথায় হয়েছে। যেখানে ম্যাক্সিমামটা হয়েছে সেটা যদি 90 ডিগ্রি হয়, দিস ইজ আ সাইন ফাংশন। লেট আস চেঞ্জ দ্য সাইন ফাংশন টু কোসাইন ফাংশন এন্ড সি সাইন আর কজের মধ্যে তফাৎটা কি। খেয়াল করে দেখেন, দ্য গ্রিন ওয়ান ইজ কোসাইন ফাংশন। যেখানে ম্যাক্সিমাম হয়েছে সেটা কি 90 ডিগ্রিতে? না, সেটা হচ্ছে 0 ডিগ্রিতে। সো cos 0 ডিগ্রির ভ্যালু 1 মানে হচ্ছে ম্যাক্সিমাম। cos 0 ডিগ্রির ভ্যালু ম্যাক্সিমাম। আচ্ছা, তাহলে cos 180 ভ্যালু মিনিমাম। সো ইউ সি দ্যাট 180 তে মিনিমাম আসতেছে। সো দেখতেছি সাইন আর cos আসলে একই জিনিস। যেটা 0-তে 0 থাকে সেটা সাইন, যেটা 0-তে ম্যাক্সিমাম থাকে সেটা cos। সাইন আর cos চেনার উপায় খুব সোজা। সাইন এবং কজ, ধরেন আপনাকে কিচ্ছু বলে দেয় নাই, এই পার্টটুকু মিসিং আছে। সো এটা সাইন না কজ কেমনে বুঝবেন? এটা সাইন না কজ কিভাবে বুঝবেন? 0 ডিগ্রিতে আছে। 0 ডিগ্রিতে ম্যাক্সিমাম আছে, ম্যাক্সিমাম আছে। জি স্যার। এটা কজ না সাইন? কস স্যার। কজ। আর 0 ডিগ্রিতে যদি ম্যাক্সিমাম না থেকে মিনিমাম থাকে, 0 থাকে, ওটা সাইন হবে স্যার। কারণ সাইন 0 ডিগ্রি ভ্যালু 0। আচ্ছা, এই দুটো আমাদের খুব সুন্দর, এবং আমরা দেখতেছি একে অপরের 90 ডিগ্রি শিফটেড ভার্সন। প্রবলেম ইজ যদি এরকম কিছু একটা থাকে, ওই কই গেল, এটা সাইন না কজ? বুঝতে পারছেন প্রবলেমটা কোথায়? উত্তরটা জানা নাই, এটা সাইন না কজ আমিও জানি না, এটা সাইন না কজ আমিও জানি না। সো তার মানে এই ফাইয়ের ইফেক্টটা হচ্ছে সাইন বা কোসাইন ফাংশনকে ডাইনে বামে সরাবে। সো ফাইটাকে রেডিয়ানে আমাদের এই যেই সফটওয়্যারটা ইউজ করতেছি বা যেই ওয়েবসাইটটা ইউজ করতেছি বা পাইথনে, সব সময় ডিগ্রিকে অ্যাঙ্গেল গুলাকে রেডিয়ানে এক্সপ্রেস করতে হয়। সো দ্যাটস ওয়াই ফাই, যদিও আমরা খাতায় লেখার সময় এইভাবে লিখবো ফাই, কিন্তু যখন প্রোগ্রামিং করব বা ওয়েবসাইটে কোথাও সিমুলেট করব তখন এটাকে রেডিয়ান বানায় নিতে হবে। সো ডিগ্রিকে রেডিয়ান বানাইতে হলে আমাদেরকে পাই বাই 180 দিয়ে গুণ করতে হয়। তাহলে এখন এটা বোঝাচ্ছে 87 ডিগ্রি, কিন্তু এই পাই বাই 180 যদি আপনি না লিখেন, তাহলে এটা বোঝাবে 87 রেডিয়ান। 87 রেডিয়ান এন্ড 87 ডিগ্রি ইজ নট দ্য সেম থিং। ঠিক আছে? সো আমরা 90 ডিগ্রি নিতে চাই, 90 ডিগ্রি। সো দেখেন ফাংশনটা সাইন, খেয়াল করে দেখেন, এটা বাদ দিই, ফাংশনটা ইজ সাইন, ফেজ অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি, ফাই ইজ 90 ডিগ্রি, বাট ইট লুকস লাইক কজ, তাই না? 0 ডিগ্রিতে ম্যাক্সিমাম। জি স্যার। সো তার মানে আমরা বুঝতেছি যে এন্টায়ার থিং আসলে কজ। এখন এই সূত্রটা আপনাদেরকে এইচএসসি তে মুখস্থ করাইছে, sin 90 প্লাস থিটা বা cos 90 মাইনাস থিটা ইকুয়ালস টু cos থিটা, কিংবা cos 90 মাইনাস থিটা ইকুয়ালস টু sin থিটা, এই ধরনের কিছু একটা। 90 মাইনাস থিটা কই থেকে আসলো, বা থিটা প্লাস 90 ডিগ্রি কই থেকে আসলো? ইউ সি দ্যাট হিয়ার দিস ইজ 90 ডিগ্রি। সো তার মানে sin বা cosine কে 90 ডিগ্রি যদি ইফ ইউ ক্যান শিফট, দেন ইট বিকামস sin বা cos।
এইবার এই শিফটিং এর জন্য যেই ভেরিয়েবলটা, যে প্যারামিটারটা, সেটাকে আমরা বলতেছি ফাই বা ফেজ অ্যাঙ্গেল। এটাকে যদি বাড়ানো হয়, খেয়াল করে দেখেন ফেজ অ্যাঙ্গেলটা বড় হইতেছে 150 170, সিগন্যালটা কোন দিকে সরতেছে বলে আপনার মনে হয়? কোন দিকে যাচ্ছে সিগন্যালটা? কোন দিকে সরতেছে, বাম দিকে না ডান দিকে? লেফট সাইডে। আচ্ছা, স্যার লেফট। আবার যদি ফেজ অ্যাঙ্গেল 0 থাকে, লেটস সে ফেজ অ্যাঙ্গেল 0, এখন আমি কমাচ্ছি, ফেজ অ্যাঙ্গেল 0 থেকে নেগেটিভ করতেছি, সিগন্যালটা কোন দিকে সরতেছে? রাইট সাইডে। রাইট সাইডে। তার মানে এটা আপনার জানা জিনিস, মুখস্থ রাখতে হবে, বোঝা রাখতে হবে যে দিস ইজ ইনফরমেটিভ, যে এই জিনিসটার মুভমেন্ট হবে লাইন নাম্বার বা সংখ্যা রেখার উল্টা। ফেজ অ্যাঙ্গেল যদি বড় হয় সিগন্যাল বাম দিকে সরবে, ফেজ অ্যাঙ্গেল যদি ছোট হয় সিগন্যাল ডান দিকে সরবে, উল্টা। কিন্তু বড় হইলে আমরা সাধারণত ডান দিকে মুভ করার টেন্ডেন্সি থাকে, কিন্তু এটা কিন্তু উল্টা। মনে রাখতে হবে ফেজ অ্যাঙ্গেল যদি যত বড় হবে সেটা তত বাম দিকে যাবে, আর যে যত বামে গেছে সে তত আগে শুরু হয়েছে, সে তত সিনিয়র। বামে থাকা মানে সিনিয়র, ঠিক আছে? দ্বিতীয়টার মধ্যে আমরা খেয়াল করে দেখি, এইখান থেকে দুই দিক খেয়াল করে দেখি, কে সিনিয়র বলেন তো? যে বামে আছে সে সিনিয়র। কোনটা সিনিয়র, লালটা না সবুজটা? রেড কালার। রেড কালারটা। সো এখানে সাইন ফাংশন ইজ দ্য সিনিয়র ফাংশন। আমরা বলি রেড কালারটা লিড করতেছে গ্রিনটাকে। রেড কালারটা যেহেতু একটা ভোল্টেজ, গ্রিন কালারটা যেহেতু একটা কারেন্ট, আমরা বলি দ্য ভোল্টেজ ইজ লিডিং দ্য কারেন্ট। ভোল্টেজ কারেন্টকে লিড করতেছে। আমরা ক্যাপাসিটর ইন্ডাক্টর পড়ছিলাম না চ্যাপ্টার 6 এ? বলছিলাম না ক্যাপাসিটরের মূল কাজ কি? ক্যাপাসিটরের মূল কাজ কি বলেন তো? আজকের ক্লাসে সকালে ভোল্টেজের চেঞ্জকে বাধা দেওয়া, ঠিক আছে? সো একসাথে ভোল্টেজ এবং কারেন্ট দুইটাই শুরু হয়েছিল নরমালি সার্কিটের মধ্যে। সার্কিটের মধ্যে এখন ক্যাপাসিটর থাকার কারণে, সার্কিটটা ক্যাপাসিটরটা ভোল্টেজটাকে ধরে রাখছে কিছুটা। যেহেতু ভোল্টেজটাকে কিছুটা ধরে রাখছে, কারেন্ট কিছুটা আগায় যাবে, কারেন্ট কিছুটা আর্লি শুরু হবে। সরি, উল্টা বলতেছি, ক্যাপাসিটরে কারেন্ট লিড করে। হ্যাঁ, ক্যাপাসিটরে কারেন্ট লিড করে। তার মানে যদি এখানে ক্যাপাসিটর থাকে, ক্যাপাসিটর থাকার কারণে ক্যাপাসিটর ভোল্টেজকে ধরে রাখার চেষ্টা করে। সো ক্যাপাসিটর ভোল্টেজকে ধরে রাখার কারণে ভোল্টেজটা একটু ডান দিকে চলে যাবে, পরে শুরু হবে। ভোল্টেজটা যেহেতু ধরে রাখলে কি হবে, আপনি দৌড় শুরু করছেন, আপনি আপনার বন্ধু, কিন্তু পিছন থেকে আপনাকে কেউ একজন জাপটায় ধরে রাখছে, আপনি আগে যাবেন না পিছায় যাবেন? নরমালি চিন্তা করেন, আপনি আপনার বন্ধু দৌড় শুরু করছেন 100 মিটার স্প্রিন্ট, রাইট নাও দুইজনই বাসি দিয়েছে, দৌড় শুরু করছেন, বাট পিছন থেকে আপনাকে কেউ টেনে ধরে রাখছে। আপনি কি লিড নিবেন নাকি ব্যাক খাবেন? পিছিয়ে যাবো স্যার। পিছায় যাবেন। পিছায় গেলে আপনি কি বলতে পারবেন যে আপনি আপনার বন্ধুর চেয়ে লিড নিছেন? নো, আপনি ল্যাগ খাইছেন, আপনি ল্যাগ খেয়ে গেছেন, রাইট? সো ক্যাপাসিটর থাকলে কে ল্যাগ খাবে? ক্যাপাসিটর ভোল্টেজকে টাইনা ধরে রাখে, ভোল্টেজ ল্যাগ খাবে। ভোল্টেজ ল্যাগ খাবে। ইন্ডাক্টর থাকলে কে ল্যাগ খাবে? কারেন্ট। সো আমি মনে রাখি লিড দিয়ে, ল্যাগ দিয়ে না। আচ্ছা, যাই হোক, আমরা পরে আসি। তার মানে এই জায়গায় দেখা যাচ্ছে যে বাম দিকে আছে কে, লেফট সাইডে আছে কে, সবুজটা না লালটা? গ্রিনটা স্যার। বাম দিকে আছে গ্রিনটা। গ্রিনটা ইজ এ কারেন্ট। বামে আছে মানে হচ্ছে লিড করতেছে, বামে আছে মানে লিড করতেছে। মনে রাখতে হবে বামে থাকা মানে লিড করা, ডাইনে থাকা মানে ল্যাগ খাওয়া, ঠিক আছে? বামে থাকা মানে লিড করা, মানে আগে শুরু হওয়া, ডাইনে থাকা মানে ল্যাগ খাওয়া। এইভাবে মনে রাখতে পারেন, বামে থাকা মানে ইউনিভার্সিটিতে কে আগে ভর্তি হয়েছে আর ইউনিভার্সিটিতে কে পরে ভর্তি হয়েছে। কে পরে ভর্তি হয়েছে? সবুজটা, লালটা পরে ভর্তি হয়েছে, বিকজ লালটা পরে শুরু হয়েছে। বিকজ লালটা যথাসময়ে স্টার্ট করতে পারে নাই, তার কোনো ফাইন্যান্সিয়াল সমস্যা ছিল বা ফ্যামিলি প্রবলেম ছিল বা পাবলিকের জন্য ট্রাই করছে, যে কোনো কারণেই হোক সে ঠিক সময় পড়ালেখা শুরু করতে পারে নাই, তার হয়তো 1 সেমেস্টার 4 মাস লেট হয়েছে, হইতেই পারে, উইচ ইজ ভেরি নর্মাল, এটা অস্বাভাবিক কিছু না। ওকে, কিন্তু ইন দ্য মিন টাইম তার আরেক বন্ধু, সে আগে 1 সেমেস্টার ইউনিভার্সিটিতে আগে ভর্তি হয়েছে, সে তার চেয়ে 1 সেমেস্টার সিনিয়র হয়ে গেছে। সো যে সিনিয়র হয়ে গেছে, দ্যাট গাই ইজ কারেন্ট। আশা করি এই মোটামুটি অ্যানালজিটা বুঝতে পারছেন। বামে থাকা মানে সিনিয়র হওয়া, লিড নেওয়া, সিনিয়র হয়েছে মানে লিড নিছে। ডাইনে থাকা মানে জুনিয়র হয়ে গেছে, ল্যাগ খাইছে। ক্লিয়ার? ইয়েস স্যার। কে কতটুকু লিড খাইছে বা ল্যাগ খাইছে, এই মেজারমেন্টটাকে আমরা বলতেছি ফাই। সো দিস অ্যাঙ্গেল, দুইজনের মধ্যে গ্যাপ কতটুকু, এই যে অ্যাঙ্গেলটা, এই সামান্য যে ছোট্ট অ্যাঙ্গেলটা দুইটার মাঝখানে, দিস অ্যাঙ্গেল ইজ 60 ডিগ্রি, 60 ডিগ্রি।
আপনাদের 8 নম্বর এক্সপেরিমেন্ট যদিও করাবো না, 8 নম্বর এক্সপেরিমেন্টে নলেজ সব থাকা লাগবে, খালি এক্সপেরিমেন্ট করা লাগবে না। 8 নম্বর এক্সপেরিমেন্টে আপনাদের কাজ হচ্ছে ল্যাবে এই অ্যাঙ্গেলটা যে 60 ডিগ্রি সেটা মাইপা বাইর করা, বুঝতে পারছেন? আচ্ছা, সো এই অ্যাঙ্গেলটা দেখেন বাড়াইলে কমাইলে কি হচ্ছে দেখছেন? সো রাইট নাও দিস অ্যাঙ্গেল ইজ 43 ডিগ্রি। বোঝা যাচ্ছে আশা করি। সো লিডিং এবং ল্যাগিং এর খেলাটা আশা করি আপনারা বুঝতে পারছেন। হোয়াট ইজ লিডিং এন্ড হোয়াট ইজ ল্যাগিং। আমরা আরেকটু ঘুরাই দেওয়ার চেষ্টা করি। বলেন তো এখন কে লিড করতেছে? হুইচ ওয়ান ইজ লিডিং? বামে কে আছে? রেডটা স্যার। বামে আছে রেডটা। রেডটা ইজ এ ভোল্টেজ আর কারেন্ট? ভোল্টেজ স্যার। রেডটা ইজ এ ভোল্টেজ। তাহলে লিড করতেছে কে? ভোল্টেজ। ভোল্টেজ লিড করতেছে। কোন টাইপের সার্কিটে ভোল্টেজ লিড করে? ক্যাপাসিটরে না ইন্ডাক্টরে? ক্যাপাসিটরে স্যার। আমি মনে রাখার একটা সহজ বুদ্ধি শিখাই দেই, আমি যেভাবে মনে রাখি। ক্যাপাসিটরে কারেন্ট লিড করে। ক্যাপাসিটরে কারেন্ট লিড করে। ক্যাপাসিটরে যদি কারেন্ট লিড করে, ক্যাপাসিটরে যদি কারেন্ট লিড করে, আপনি এখান থেকে বাদ বাকি তিনটা ডিরাইভ করতে পারেন। তাহলে লেখায় কে? ভোল্টেজ। ভোল্টেজ। আচ্ছা, ক্যাপাসিটরে কারেন্ট লিড করে, তাহলে ইন্ডাক্টরের ক্ষেত্রে কি হবে? ভোল্টেজ লিড করে স্যার। কে লেখাবে? কারেন্ট। বুঝতে পারছেন? একটা জানলে বাকি তিনটা বের করা যাবে। ক্যাপাসিটরে কারেন্ট লিড করে, একটা মনে রাখেন, বাকিগুলা বের করা যাবে। জি স্যার, সবাই উল্টা বলে ফেলছিলাম। হ্যাঁ, ক্যাপাসিটরে কারেন্ট লিড করে, ক্যাপাসিটরে কারেন্ট লিড করে, ক্যাপাসিটরে কারেন্ট লিড করে, তাহলে ইন্ডাক্টরে ভোল্টেজ লিড করবে অবভিয়াসলি। আর যেটা লিড করছে তাহলে অন্যটা লেখাবে। ক্যাপাসিটরে কারেন্ট লিড করে, এটা মনে রাখেন, বারবার বইলে বলে মাথায় হ্যামারিং করে ঢুকায় ফেলেন। ক্যাপাসিটরে কারেন্ট লিড করে। রাইট নাও ভাইভার কোশ্চেন, এই সার্কিট দেখা আমি জিজ্ঞাসা করব, যেই সার্কিট থেকে এই গ্রাফ তৈরি হয়েছে ওই সার্কিটে ক্যাপাসিটর আছে না ইন্ডাক্টর আছে? বলেন, কে লিড করছে? ইন্ডাক্টর স্যার। কে লিড করছে? উত্তরটার ওয়ার্কফ্লো কি? আগে দেখবেন কে বামে শুরু হয়েছে, কে বামে আছে, কে বামে আছে? which one is at the left? স্যার ভোল্টেজ। ভোল্টেজ বামে আছে, তাহলে লিড করতেছে কে? which one is leading? বামে থাকা মানে লিড করা। ভোল্টেজ লিড করতেছে। ভোল্টেজ লিড করতেছে। কোন টাইপের সার্কিটে ভোল্টেজ লিড করে? স্যার ইন্ডাক্টর। ইন্ডাক্টরে স্যার। ইন্ডাকটিভ সার্কিটে। তার মানে বোঝা যাচ্ছে যে এই গ্রাফটা একটা ইন্ডাক্টরের জন্য তৈরি করা হয়েছে। এই গ্রাফটা একটা ইন্ডাক্টরের জন্য তৈরি করা হয়েছে। ওকে, প্রশ্ন ঘুরাই দিলাম। এবার বলেন কোনটা বামে আছে? which one is leading? কারেন্ট আর ভোল্টেজ? কারেন্ট। কারেন্ট ইজ লিডিং, কারণ কারেন্টটা গ্রিনটা বাম থেকে শুরু হয়েছে। যেহেতু বাম থেকে শুরু হয়েছে তার মানে কারেন্টটা লিড। কোন টাইপের সার্কিটে কারেন্ট লিড করে? ক্যাপাসিটর। তার মানে দিস ইজ দ্য গ্রাফ ফর এ ক্যাপাসিটর। কোনো ডাউট এই পর্যন্ত? এনি কোয়েশ্চেন? আচ্ছা, তার মানে আমরা ফাই দিয়ে কি বুঝাইলাম? ফাই মানে হচ্ছে ফেজ অ্যাঙ্গেল। একই সিগন্যাল কতটুকু বাড়বে বা কম, বামের দিকে যাবে বা নাকি ডাইনে যাবে, আমরা বলতেছি দিস ইজ দ্য ফেজ অ্যাঙ্গেল অফ দ্য সিগন্যাল। সো ফেজ অ্যাঙ্গেল বাড়তেছে নাকি কমতেছে, কে কতটুকু লিড করতেছে বা কে কতটুকু ল্যাগ করতেছে, এইটা হচ্ছে এটার মেজারমেন্ট। ঠিক আছে? সো যতটুকু লিড বা ল্যাগ করতেছে আমরা ওই অ্যাঙ্গেলটা সাধারণত মাইপা তারপরে বলে দিই। সো আমাদের এন্টায়ার থিং স্টাডি করার প্রয়োজন নাই, আমরা বলছিলাম যে কোনো একটা পার্টিকুলার সাইকেল স্টাডি করলেই হয়ে যাবে। সো আমরা পুরোটা না নিয়ে আমরা যে কোনো একটা পার্টিকুলার সাইকেল নিব। সো সম্পূর্ণটা নিই, তারপর বাকিটা কেটে দিই। যারা উইন্ডোজ 11 ইউজ করেন, হ্যাঁ, এই পেইন্ট সফটওয়্যারটার এই উপরের যে মেনু, এটারে ছোট করার কোনো অপশন আছে কিনা আমি কোনোভাবেই পাচ্ছি না। আমার রাইটিং এরিয়া কমে গেছে। ঠিক আছে, এটা একটু কোনো সলিউশন জানলে প্লিজ লেট মি নো, আমাকে জানলে জানায়েন। আমার লেখার জায়গা কমে গেছে এখন। আচ্ছা, যাই হোক। সো এন্টায়ার সাইকেল আমরা নিব না, আমরা শুধু একটা সাইকেল নিব। সো যদি পুরো একটা ফুল সাইকেল নেই, দিস কুড বি আপ টু দিস আই থিংক। আচ্ছা,
সো আমরা নীলটার একটা ফুল সাইকেল, সরি ব্লুটার কি বলে গ্রিনটার, সবুজটার একটা ফুল সাইকেল আছে, লালটার একটা ফুল সাইকেল আছে। আমরা ফুল সাইকেলের বাদে বাদ বাকিটুকু বাদ দিয়ে দিই, এটুকু আমাদের দরকার নেই। আমরা বলছিলাম যে একটা সাইকেল স্টাডি করাই ইজ ইনাফ ফর আস। আচ্ছা, এখন বলা হয়েছে এই দুইটার মধ্যে ফেজ অ্যাঙ্গেল কত। হোয়াট ইজ দ্য ফেজ অ্যাঙ্গেল বিটুইন দিস টু? কিভাবে বের করা সম্ভব এই দুইটার ফেজ অ্যাঙ্গেল? তিনটা ডিফারেন্ট নিয়ম আছে, তিনটা আলাদা আলাদা নিয়ম আছে। প্রথম এবং সবচাইতে সহজ নিয়ম যেটা, দুইটাকেই ফাংশনটার মানে ভ্যালুটা দেখতে হবে, ফাংশন এইটা দেখতে হবে। সো লেট আস হ্যাভ এ লুক এট দা দিস টু ফাংশনস। আমরা যেখান থেকে গ্রাফটা জেনারেট করছি, প্রথমটা হচ্ছে হোয়াট এভার সাইন হোয়াট এভার, দ্বিতীয়টা হোয়াট এভার কজ হোয়াট এভার। আচ্ছা, আমরা দেখতে হবে দুইটাই সাইন এবং কজ কিনা। ট্যান, সেক, কোসেক, কট এগুলা রাখা যাবে না। সাইন এবং কজ কিনা, সাইনোসয়েড মানে সাইন এবং কজ, এর বাইরে কিচ্ছু না। আচ্ছা, সাইন এবং কজ কিনা, ওকে ফাইন। রেস্ট অফ দ্য পার্ট দেখতে হবে যে এই টি এর আগে যে ওমেগা পার্টটা আছে, ওমেগাটা ফর দ্য সেক অফ সিম্পলিসিটি আমরা 1 রাখছি। আচ্ছা, এই ওমেগা তার মানে হচ্ছে 1 সেকেন্ডে সে 1 ডিগ্রি ঘুরে, যে যত সেকেন্ডে যতখানি ঘুরে সেটা হচ্ছে তার ওমেগা, কৌণিক কম্পাঙ্ক। আচ্ছা, দুইটাই সমান কিনা প্রথমেই যদি দেখতে হবে, এইটা 1 আর এটা যদি 2 হয় তাহলে দুইটা ইনকম্পারেবল হয়ে যায়, দুইটার কম্পারিজন করার কোনো সুযোগ থাকে না। একটা 1 আর একটা 2, ইউ সি দ্যাট কি ধরনের বেড়াচেরা বাইজা গেছে, এইটা কিছুই করা যাবে না। সো আমাদেরকে দুইটাই সমান রাখতে হবে, হয় দুইটাই 2 থাকতে হবে অথবা দুইটাই 1 থাকতে হবে। সো দুইটাই যদি ডিফারেন্ট থাকে, ইট ইজ এ ট্রিক কোয়েশ্চেন। পরীক্ষার সময় দেখবেন যে দুইটা সাইনোসয়েড দিয়ে আমি বলছি যে কোনটা লিড কোনটা ল্যাগ বের করেন, আপনি দেখবেন যে দুইটার ওমেগা ডিফারেন্ট দেওয়া, তখন আপনার উত্তর হওয়া উচিত স্যার এটা বের করা যাবে না। আপনি যদি কোনো টাইপের অঙ্ক করার চেষ্টা করেন, ইউ উইল গেট 0। আবারও বলতেছি, ফাইনাল এক্সামে একটা ট্রিক কোয়েশ্চেন থাকতে পারে, দুইটা সাইনোসয়েড আপনাকে এরকম ভাবে দিয়ে আমি বলবো কোনটা লিড কোনটা ল্যাগ বের করেন, গ্রাফ না এঁকে, গ্রাফ না এঁকে, তখন আপনার উত্তর হচ্ছে দিস ইজ নট ডিটারমাইনেবল, বা দিস ইজ ইন, মানে এটা ই করা যাবে না, দিস ক্যানট বি কম্পেয়ার্ড, দিস টু সাইনোসয়েডস ক্যান নট বি কম্পেয়ার্ড বিকজ তাদের ওমেগা ডিফারেন্ট। ওমেগা ডিফারেন্ট হলে কম্পারিজন করার প্রশ্নই আসে না। বাট ওমেগাটা যদি একই রকম হইতো, এখন আপনি কম্পেয়ার করতে পারবেন সুন্দর করে, কে লিড কে ল্যাগ সব বের হয়ে আসতেছে। আচ্ছা ফাইন, তো তার মানে আমরা দেখতেছি যে এই দুইটা যদি থাকে, এখন দেখবো কার ফেজ অ্যাঙ্গেল বড়। দেখেন তো, ভোল্টেজের ফেজ অ্যাঙ্গেল বড় নাকি কারেন্টের ফেজ অ্যাঙ্গেল বড়? ফাই বড় কার? যার ফাই বড় সে লিড করছে। সো এখানে ফাই এর ভ্যালু এখানে মানে হচ্ছে দিস ইজ 60, ঠিক আছে? এই যে এখানে ফাই এর ভ্যালু 60 রাখা, 60 ডিগ্রি, পাই বাই 180 মানে হচ্ছে রেডিয়ান থেকে ডিগ্রিতে নেওয়া হয়েছে। সো ফাই ইজ 60 ডিগ্রি, ফাই ইজ 60 ডিগ্রি, এন্ড এই জায়গায় ফাই এর ভ্যালু কত? 0 ডিগ্রি, ডিগ্রি মানে পাই বাই 180। সো দিস ইজ ডিগ্রি। তাহলে কার ফেজ অ্যাঙ্গেল বড়? 0 বড় নাকি 60 বড়? স্যার ভোল্টেজের, স্যার ভোল্টেজের, সরি ভোল্টেজের স্যার। হ্যাঁ, মানে কোনটা বড়, 0 বড় না 60 বড়? 60 বড়। 60 বড় স্যার। তার মানে দুইটা দিয়ে যদি কম্পেয়ার করতে বলা হয়, বলবো কে লিড করতেছে, যার ফেজ অ্যাঙ্গেল বড়, যার ফাই বড় সে লিড করতেছে। আমরা যদি এই জায়গায় ফাই 1 আর এটাকে যদি ফাই 2 লিখে দিই, স্পাইডারটা -360 থেকে 360 পর্যন্ত। এবার ঠিক আছে। সো লেট আস হ্যাভ এ লুক। এখানে দেখেন ভোল্টেজ এবং কারেন্টের ইকুয়েশন দুইটা আমরা এখানে লিখছি, এই ফাই দরকার নেই আর আমাদের, হ্যাঁ দুইটা। সো এখন আমরা দেখবো কে লিড কে ল্যাগ, আমরা গ্রাফের দিকে তাকাবো না, গ্রাফ যদিও দেখবো বাট গ্রাফের দিকে আমরা আপাতত নজর না দিই। আমরা দেখতেছি ফাই 1 ইজ -360 থেকে +360, ওকে। সো আমরা দেখতেছি যে আওয়ার ফাই 1 ইজ সামথিং and phi 2 is something. বলেন কে লিড কে ল্যাগ? phi 1 বড় না phi 2 বড়? phi 1, phi 1 বড়। সো ভোল্টেজের phi বড় নাকি কারেন্টের phi বড়, এটা কি বুঝাইতে যাচ্ছে? সো এটাকে i দিয়ে দিই, ভোল্টেজের স্যার। এটাকে i দিয়ে দিই। এখন 1 2, সো ভোল্টেজের phi 184 আর কারেন্টের phi হচ্ছে
ফাই না বলে আমরা ফেজ, কারেন্টের ফাই হচ্ছে -143। কোনটা বড়? 184 তার মানে কে লিড করতেছে? ভোল্টেজ। এখান থেকে কি বোঝা সম্ভব কে বামে কে ডাইনে? এ তো পেছলে গেছে এখান থেকে। জি স্যার। এখন বলেন কে লিড করতেছে? ভোল্টেজ স্যার। ভোল্টেজ। খুব স্ট্রেট ফরওয়ার্ড আনসার। আপনি জাস্ট দুইটা ফাই কম্পেয়ার করবেন, ভোল্টেজের ফাই আর কারেন্টের ফাই, যারটা বড় সে লিড করতেছে। সিম্পল, কোনো কথা নাই, একদম খুব সিম্পল কথা। দিস ইজ 360 ডিগ্রি এন্ড দিস ইজ -90 ডিগ্রি। কে লিড করতেছে? গ্রাফে কি আছে দ্যাট ডাজন্ট ম্যাটার। 360 ডিগ্রি। জাস্ট এ সেকেন্ড, আই এম সরি, আমি একটা জিনিস ভুল বলছি এতক্ষণ। এই জিনিসটা করার আগে আরেকটা পূর্ব শর্ত আছে, দুইটাই সাইন বা দুইটাই কজ হইতে হবে। সরি, এটা ভুল করছি আমি একটু আগে এতক্ষণ। সো ফাই যখন আমরা কম্পেয়ার করব, আমাদের একটা মূল জিনিস হচ্ছে দুইটাই সাইন বা দুইটাই কজ বানায় নিতে হবে, তারপরে আমরা ফাই কম্পারিজনে আসতে পারবো। সো যা বলছি সবই ঠিক আছে, জাস্ট একটা জিনিস দুইটাই সাইন বা দুইটাই কজ করে নিতে হবে। সো নাও আমরা দেখতেছি যে কারেন্টের ফেজ অ্যাঙ্গেলটা 88, ভোল্টেজের ফেজ অ্যাঙ্গেলটা -90 ডিগ্রি। তাহলে লিড করতেছে কে? 88। হ্যাঁ, কারেন্ট লিড করতেছে। আমরা বলবো কারেন্ট ইজ লিডিং। কারেন্ট লিড করে কোন টাইপের সার্কিটে? ক্যাপাসিটর। ক্যাপাসিটরে কারেন্ট লিড করে। আচ্ছা, আরেকবার, যদি আমরা দুইটাকেই কজে রাখি, আমরা চেষ্টা করব সাইনে না নিয়ে সবগুলাকে কজে কনভার্ট করার জন্য। এগেইন আমরা যে কোনো আরবিট্রারি ভ্যালু সেট করি। কে লিড করতেছে? কার ফেজ অ্যাঙ্গেল বড়, ভোল্টেজের না কারেন্টের? ফেজ অ্যাঙ্গেল বড় কার? 110 বড়, ভোল্টেজের স্যার। ভোল্টেজের ফেজ অ্যাঙ্গেল বড়। এখন ফেজ অ্যাঙ্গেল বড় কার? কারেন্টের স্যার। তাহলে লিড করতেছে কে? যার ফেজ অ্যাঙ্গেল বড় সে লিড করতেছে। শর্ত কি? দুইটাই সাইন বা কজ হইতে হবে এবং দুইটাই ওমেগা হইতে হবে, ওমেগা সেম হইতে হবে। তারপরে আমি দেখবো ফাই কার বড় বা ফাই কার ছোট। দিস ইজ কল্ড দা ফেজ অ্যাঙ্গেল। আশা করি আমরা মোটামুটি ফেজ অ্যাঙ্গেলের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, সো হোয়াট ইজ দিস ফাই? আমরা একটা অঙ্কে চলে যাই, একটা অঙ্ক দেখি। এক্সামে আসার মতো অঙ্ক এটা, এক্সাম্পল 9.2। এক্সাম্পল 9.2 তে আপনাদেরকে দুইটা সাইনোসয়েড দিয়ে বলছে যে কোনটা লিডিং আর কোনটা ল্যাগিং বের করেন। দুইটা সাইনোসয়েড দিছে। সো আমাদের বইতে যখন এই অঙ্কটা করছে, ওরা অঙ্কটা করার সময় একটা জিনিস ঠিক মতো গুরুত্ব দেয় নাই, বা ওনারা অর্থাৎ ভাবছেন যে এটা অতটা গুরুত্ব না দিলেও চলবে। খেয়াল করে দেখেন, তারা V1 এর পরে উইদিন ব্র্যাকেট টি লেখে নেই। আমাদের বইতে নানান জায়গাতে এই কাজটা তারা করছে। এটা আমাদের জন্য বিশাল বড় একটা কনফিউশন তৈরি করে, এটা ডিসি নাকি এসি। সো ফর দ্যাট রিজন আপনারা পরীক্ষায় যখন লিখবেন, ইউ মাস্ট রাইট উইদিন ব্র্যাকেট টি আফটার দিস V1 এন্ড V2। আমিও এক্সামে দেওয়ার সময় V1 এন্ড V2 পাশে উইদিন ব্র্যাকেট টি লিখে দিব। যদি আপনি উইদিন ব্র্যাকেট টিটা না লেখেন, দিস উইল মিন দ্যাট দিস ইজ ডিসি। ঠিক আছে? সো আপনাকে দুইটা ভোল্টেজ দিয়ে বলছে কোনটা লিড করে কোনটা ল্যাগ করে বের করেন, বা কোনটা লিড করে সেটা বের করেন। প্রথম কাজ হচ্ছে দুইটাকেই কজ বা দুইটাকেই সাইন বানায় ফেলতে হবে। দুইটাকেই কজ বা দুইটাকেই সাইন বানায় ফেলতে হবে। সো দুইটাকেই কজ বা সাইন বানানোর জন্য আমাদের কিছু ফর্মুলা আছে। সো আমরা দুইটাকেই কোসাইনে কনভার্ট করার চেষ্টা করি, দুইটাকেই কজ বানায় ফেলবো। সবসময় আমাদের টেন্ডেন্সি থাকবে যাই থাকবে এটাকে কনভার্ট করে কজে বানায় ফেলতে পারবো। নাও আমরা একটু এইচএসসি ত্রিকোণমিতি রিভাইজ দিয়ে আসি। সাইন থেকে কজ, কজ থেকে সাইন কেমনে বানানো যায় কোথায় যেন আছে, আমার তো মুখস্থ নাই, এখান থেকে নিয়ে আসি। সো এই জিনিসগুলা কিভাবে আসছে ব্যাখ্যা এখানে আছে, আমি খুব বেশি ডিটেইলে যাচ্ছি না। এই চারটা ফর্মুলা মুখস্থ রাখলে ভালো, না মুখস্থ রাখলেও সমস্যা নেই, বই খুলে দেখে নিতে পারবেন। তো এই চারটা ফর্মুলা আপনাকে আসলে এনেবল করতেছে সাইন থেকে কজ বা কজ থেকে সাইনে যে কোনো কিছুকে কনভার্ট করার জন্য। এই চারটা ফর্মুলা আমরা বই থেকে নিয়ে আসতেছি। নাও লেট আস সি, আমাদের নিতে হবে সবগুলাকে কজে। এখানে আছে মাইনাস কজ, তাহলে মাইনাস কজ থেকে কজে নিতে হইলে কি করতে হয়? 180 ডিগ্রি প্লাস মাইনাস করতে হয়, রাইট? সো তার মানে মাইনাস কজ থেকে কজে নিতে হইলে আমাদেরকে V1t যেটা থাকবে, V1t ইজ ইকুয়ালস টু, আচ্ছা আমাদের আছে মাইনাস কজ, তাহলে এটা নিয়ে যেতে হবে কজ, তার মানে ইট শুড বি মাইনাসটা এলিমিনেটেড হয়ে যাবে। এন্ড হোয়াট এভার দ্য ফেজ অ্যাঙ্গেল ওয়াজ, সেটার সাথে কত যোগ করতে হবে বা বিয়োগ করতে হবে?
কত যোগ বা বিয়োগ করতে হবে, আমাদের ফর্মুলা কি বলে? আমরা জাস্ট ফর্মুলা বসাচ্ছি, যা আসে তাই আনসার। 180 ডিগ্রি। তাইলে এটার দুই রকম আনসার আসতে পারে। ওয়ান ইজ 10
মেথড ইজ মেথড 3, এই নিয়মে আপনারা করবেন এক্সামে আসলে। সেটা কিরকম আমরা দেখাইনি এখনো। সো এই নিয়মের সমস্যাটা হচ্ছে মানে সোফার এখন পর্যন্ত যেটা দেখানো হলো, এটার প্রবলেম হচ্ছে আপনাকে 4টা ফর্মুলা জানা রাখতে হবে। এই ফর্মুলাগুলো যদি মুখস্থ না থাকে মেবি আপনার মোস্ট লাইকলি আপনার অঙ্ক ভুল হবে। এই 4টা ফর্মুলা আপনাকে মুখস্থ রাখতে হবে। এখন যে মেথডটা দেখাবো এই মেথডে মুখস্থ বিদ্যার কোনো কিছু নাই। সো লেট আস ডু দ্য সেম প্রবলেম বাট উইদাউট দিস মানে ম্যাথমেটিক্যাল ফর্মুলা, উইদাউট মেমোরাইজেশন। সো আমরা যে অংশটুকু ছিল এই অংশটুকু আরেকবার দেখি কপি করা যায় কিনা। তো প্রথম আমাদের ডাউন সাইড ছিল এই অঙ্কের যে আমাদের কনভার্সনের কারণে আমাদের বিশাল একটা ঝামেলা হয়ে গেছে। কনভার্সনের কারণে আমাদের এই বেড়াতরা হয়ে গেছে, এবং এই কনভার্সন গুলা করতে গিয়ে আমাদের যদি ভুল হয় এন্টায়ার অঙ্ক ভুল হয়ে যাবে। আমাদের যেই প্রবলেম যেটা দেখা দিচ্ছে, দিস টু আর নট কম্পারেবল বিকজ একটা কজ আর একটা সাইন। তাহলে আমাদেরকে দুইটাকেই কজ বা দুইটাকেই সাইন বানায় নিয়ে আমাদের অঙ্ক করা লাগবে, যেটা কিনা একটু আগে আমরা করছি, দুইটাকে কজ বানিয়ে নিয়ে অঙ্কটা করছি। রাইট নাও এখন আমরা এই ধরনের কোনো কনভার্সনে যাব না, আমরা একটা স্পেশাল টাইপের গ্রাফের কথা চিন্তা করব, যেই গ্রাফটা কুড লুক সামথিং লাইক এরকম কিছু। আচ্ছা, ভালো কথা। আপনাকে এই ধরনের একটা গ্রাফ দিলে, এটা গ্রাফ মানেই হচ্ছে আপনার এক্স এক্সিস আর ওয়াই এক্সিসে কিছু না কিছু থাকতে হবে। সো এক্স এক্সিস বরাবর থাকবে হচ্ছে আপনার কজ ওমেগা টি, এবং নিচের দিকে মাইনাস ওয়াই এক্সিস বরাবর থাকবে হচ্ছে সাইন ওমেগা টি। রেস্ট অফ দ্য থিং ইউ ক্যান ডিরাইভ ফ্রম হিয়ার। সো উপরেরটা তাহলে কি হবে? উপরেরটা হবে মাইনাস সাইন ওমেগা টি, মাউসের কি ডিপিআই এর সমস্যা না কিসের সমস্যা? ওকে, সো দিস ইজ মাইনাস সাইন ওমেগা টি and left side that is minus cos ওমেগা টি। ঠিক আছে? আচ্ছা, এই টাইপের গ্রাফটা একটু মানে মাথায় গেঁথে ফেলেন। ডান দিকে cos ওমেগা টি এবং মাইনাস ওয়াই এক্সিস বরাবর সাইন ওমেগা টি। এইটুকু যদি হয়ে থাকে আপনার অঙ্কের সবচেয়ে কঠিন পার্টটা হয়ে গেছে। নাও সবচেয়ে সোজা পার্ট। আমাদের বলছে v1 লাগবে। v1 হচ্ছে -10 cos ওমেগা টি। সো আপনি v1 বানানোর জন্য লেটস সে কোত্থেকে শুরু হয়েছে? মাইনাস কজ থেকে। খেয়াল করে দেখেন, দেখেন মাইনাস আছে। সো স্টার্টিং পয়েন্ট শুড বি মাইনাস কজ। এরপরে সে ঘুরছে হচ্ছে 50 ডিগ্রি। 50 ডিগ্রি মানে কোন ওয়াইজ? ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। সো অ্যান্টি ক্লকওয়াইজ 50 ডিগ্রি সে যাবে। সো ঘড়ির কাঁটার বিপরীত দিকে 50 ডিগ্রি তাকে যাইতে হবে। সো অর্ধেক গেলে 45 ডিগ্রি, অর্ধেকের চেয়ে একটু গেলে দিস ইজ 50 ডিগ্রি। এটার লেন্থ শুড বি 10। সো লেন্থ যতটুকুই হোক আমরা এটারে 10 ধরে নিতে পারি। মনে করি দিস ইজ 10 এটা। সো দিস ইজ 45 ডিগ্রি, দিস ইজ 10। তাহলে এইটাকে আমরা বলবো এইটাই হলো আমাদের সেই v1। এই স্ট্রেট লাইনটাই হচ্ছে আমাদের v1, এবং এইটার অ্যাঙ্গেল হচ্ছে কত ডিগ্রি? এইদিকে সে ঘুরে আসছে এখান থেকে, and this angle is 50 ডিগ্রি, which is true। আমরা তো আঁকছি ওইভাবেই, এটা হচ্ছে 50 ডিগ্রি। আচ্ছা, v2t বলেন এই একই লজিক খাটায়া v2t শুরু হয়েছে কোত্থেকে? সাইন নাকি মাইনাস সাইন? v2 সাইন সাইন থেকে। আচ্ছা, এরপরে কি আমি ক্লকওয়াইজ 10 ডিগ্রি যাব নাকি অ্যান্টি ক্লকওয়াইজ 10 ডিগ্রি যাব? ক্লকওয়াইজ 10 ডিগ্রি নাকি অ্যান্টি ক্লকওয়াইজ 10 ডিগ্রি? -10 অ্যান্টি ডিগ্রি। ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ মানে প্লাস, ক্লকওয়াইজ মানে মাইনাস। ও ক্লকওয়াইজ স্যার। তাহলে কি ক্লকওয়াইজ যাব না অ্যান্টি ক্লকওয়াইজ যাব? ক্লকওয়াইজ ক্লকওয়াইজ যাব আমি কত ডিগ্রি? 10 ডিগ্রি স্যার। 10 ডিগ্রি। আচ্ছা, তাহলে ঘড়ি যেদিকে যাচ্ছে সেদিকে আমি 10 ডিগ্রি গেলাম। তো মনে করি এটুকু 10 ডিগ্রি। এটার লেন্থ হচ্ছে 12, তাহলে এটার যতটুকু আছে তার চেয়ে একটু বেশি, 12 এতটুকু। সো দিস ইজ মাই v2t। আচ্ছা, এবং দিস ফেজ অ্যাঙ্গেল ওয়াজ হাউ মাচ? দিস ফেজ অ্যাঙ্গেল ওয়াজ 10 ডিগ্রি। এখানে কিন্তু প্লাস মাইনাস থাকবে না, কারণ প্লাস মাইনাসটা আমরা ডিরেকশন দিয়ে হ্যান্ডেল করে ফেলছি। বলেন তাইলে এখন মনে রাখবেন যে এই যে এখন ফাইনালি দুইজনের পজিশন ঠিক হয়ে গেছে। এখন মানে বিচারের পালা যে কে লিড কে ল্যাগ। আপনি মনে রাখবেন যে কে অ্যান্টি ক্লকওয়াইজ দিকে বেশি আগে আছে। আপনার অ্যানালজিটা থিংকিংটা এখন এরকম হবে যে অ্যাজ ইফ
সবাই এখান থেকে দৌড় শুরু করে একজন এই পর্যন্ত আসছে, আরেকজন দৌড় শুরু করে আরেকজন এই পর্যন্ত আসছে। কে বেশি রাস্তা অতিক্রম করছে, কে লিড নিছে? 50 degree. V2 V2 বেশি রাস্তা অতিক্রম করছে, তাই আমাদের এখানে আনসারটা হবে V2 লিডস V1, V2T সে লিড করে, লিডস কাকে লিড করে? অন্যটাকে। সো V1T কে লিড করে বাই কত ডিগ্রি? ফেজ অ্যাঙ্গেল কত দুজনের মধ্যে বলেন তো? বাই কত ডিগ্রি? এখানে অ্যানালিটিক্যালি বোঝা লাগবে। মাঝখানের অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 40. 40 কেমন হয়? পুরোটা হচ্ছে 90 ডিগ্রি। 50 আর 10 চলে গেছে, আর বাকি থাকে কত? 90 বিয়োগ 60 কত হবে? 30 degree. 30 ডিগ্রি। আমি ডিগ্রি সিম্বল দিতে পারতেছি না, বানান করে রাখলাম। হয়ে গেল না? এই হলো আপনার অঙ্ক, বুঝছেন? আচ্ছা, এইখান Yes, থেকে sir. তাহলে বাদ বাকি আনসার গুলো আমরা ডিরাইভ করতে পারি। আমরা যদি বলতে পারি যে V2 লিড করতেছে, তাহলে আমরা এইভাবে কথাটা ঘুরাই বলতে পারি না যে V1 ল্যাগ করতেছে? যা ছিল তাই। আপনি 20 ভোটে জিতছেন, উনি 20 ভোটে হারছে, এই কথাটা না বলে আমি যদি বলি উনি 20 ভোটে হারছে, আমি 20 ভোটে জিতছি, একই কথা না? লিডকে Yes, ল্যাগ sir. দিয়ে লেখা, ল্যাগকে লিড দিয়ে লেখা। আচ্ছা, এইখানে আরেকটা খেলা আছে জয় পরাজয় উল্টায় দেওয়ার জন্য, সেটা কিরকম আমরা একটু দেখে আসি। একজন এসে বলল যে ভাই বিচারটা তো ফেয়ার হইলো না। কেন? কারণ বলল যে আপনি যাকে হারাই দিচ্ছেন সে তো আপনি দেখতেছেন যে এখান থেকে দৌড় শুরু, কিন্তু ভাই ঘটনাটা আসলে সেটা না। সে দৌড় শুরু করছে আরো এক চক্কর আগে থেকে, সে পুরো একটা ফুল সাইকেল কমপ্লিট করে সেকেন্ড ল্যাপে গিয়ে আরো একটা ফুল সাইকেল কমপ্লিট করে এই পর্যন্ত আইসা প্রথমটাকে পিছন দিয়ে ধরতেছে। আর সবুজটা, দ্য গ্রিন ওয়ান, সে কেবল ফার্স্ট চক্করে আছে এখনো। এই কথা যদি সত্যি হয় তাহলে লিড করছে কে? খেলাটা কি বুঝছেন? V1, sir. কেউ একজন বলছে ভাই আমার তো অলরেডি একটা চক্কর কমপ্লিট, আপনি বলতেছেন আমি সেকেন্ড সেমেস্টার, কিন্তু ভাই আমি সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমেস্টার, আর আপনি ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমেস্টার, দুইটা কি এক হইলো? কে সিনিয়র? সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমেস্টার বেশি সিনিয়র, রাইট? সো ফর দ্যাট রিজন ইউ ক্যানট সে দ্যাট V1 ইজ লিডিং। যদি এই ধরনের কেস হয় তাইলে তো বলো যে ওহো ভাই আমাদের তো ভোট কাউন্টিং এ ভুল হয়ে গেছে, জয় পরাজয় উল্টাই দিতে হবে। আমরা এতক্ষণ বলতেছিলাম যে V2 জিতছে, আমরা এতক্ষণ বলতেছিলাম V2 জিতছে, কিন্তু এখন আমাদের যেহেতু এরকম, তাহলে তো ভাই ওলট পালট হয়ে গেছে। আসলে V2 জিতছে নাই, আসলে কে জিতছে? V1. V1 জিতছে। আচ্ছা আচ্ছা, V1 জিতছো, ভালো কথা, তুমি V1 জিতছো। ফেজ অ্যাঙ্গেল কি এখন 30 ডিগ্রি না? দেখেন তো এদের মধ্যে এখন ফেজ অ্যাঙ্গেল কত? সো V2, হ্যাঁ V2 আরো কতটুকু, না 190 না, V2 আরো কতটুকু, 390ও না, 360 তো এক চক্কর হয়ে যায়। কাছাকাছি আছেন, প্লাস মাইনাসে ভুল করছেন ক্যালকুলেশনে। আমি আবারও বলতেছি, উত্তরটা হচ্ছে V2 কতটুকু আরো এক্সট্রা রাস্তা গেলে V1 কে আইসা ধরতে পারবে, তাই না? বুঝতে পারছেন কি? আবারও দেখেন, আমরা বলতেছিলাম যে V2টা এখনো ফার্স্ট ল্যাপে আছে। V2 দৌড় শুরু করছে এখান থেকে, সে দৌড়াইতে 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 প্রথম চক্কর এখনো কমপ্লিট করে নাই, সে থার্ড কোয়াড্রেন্ট পর্যন্ত আসছে, ভেরি গুড। কিন্তু V1 সে দৌড় শুরু করছে একই সময়ে দুইজন, কিন্তু একটা টাইমের মধ্যে সে ফুল সাইকেল কমপ্লিট করে দ্বিতীয় সাইকেলে গিয়ে দ্বিতীয় সাইকেলে গিয়ে সে থার্ড কোয়াড্রেন্ট পর্যন্ত কেবল পৌঁছাইছে, এবং V2 কে পিছন থেকে ধরে ফেলতেছে অলমোস্ট। এখন V2 কে V1 এর সমানে আসতে হইলে আরো এক্সট্রা কি পরিমাণ জায়গা ওই করতে হবে, আবার তাহলে আরো বেশি জোরে দৌড়ে V1 কে আবার পিছন থেকে ধরতে হবে। সো তার মানে V2 শুড অ্যাক্সিলারেট নাও, এবং V2
যাতে দুনিয়া ঘুইরা এই পর্যন্ত গিয়া যখন এই পর্যন্ত আসতে পারবে তখন সে কেবল v1 এর সমান হবে, তাই নয় কি? জি স্যার, স্যার 330 ডিগ্রি। সো এই অ্যাঙ্গেলটা কত? ভিতরের অ্যাঙ্গেল যদি 30 ডিগ্রি হয় তাহলে বাইরের অ্যাঙ্গেল ইজ 360 বিয়োগ 30। কারণ কি? কারণ এই মাঝখানের যে অ্যাঙ্গেলটা আছে, দিস অ্যাঙ্গেল ইজ 30 ডিগ্রি, রাইট? অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। এই অ্যাঙ্গেল যদি 30 ডিগ্রি হয় তাহলে আউটার অ্যাঙ্গেল কত? 360 বিয়োগ 30, যত হয় তত 330। বুঝতে পারছেন কি এই খেলাটা? এমন কেউ কি আছেন এটা বোঝেন নাই? ওকে, সো এখন যদি তাইলে আমি এটা বলতে চাই v1 v2 যে কত ডিগ্রি আগে আছে, তাইলে আমার আসলে এখানে কাজ করা লাগবে কি? আমাকে বলতে হবে দিস ইজ 360 ডিগ্রি মাইনাস উপরে যত ছিল, উপরে কত ছিল? 30 ডিগ্রি ছিল। মানে জয় পরাজয় উল্টায় দিতে চাইলে আপনাকে পুরো ব্যাপারটা 360 থেকে বিয়োগ করতে হবে। 360 থেকে বিয়োগ করলে আসে হচ্ছে 330 ডিগ্রি, জয় পরাজয় যদি আমি উল্টায় দিতে চাই। আচ্ছা, তাহলে লিডের বদলে যদি এই একই জিনিসকে আবার ল্যাগ দিয়ে লিখতে চাই তাহলে কি হবে? সো দেয়ার আর 4 কারেক্ট আনসার্স, চারোটাই কারেক্ট এবং চারটা একই জিনিস মিন করে, যেভাবে ঘুরে ফিরে লেখেন। আপনাকে এক্সামের সময় যে কোনো একটা আনসার লিখলেই হবে অ্যাকচুয়াল ফাইনাল এক্সামের সময়, কিন্তু ক্লাস টেস্টের সময় আপনাকে চারটা আনসারই লিখতে হবে। ক্লাস টেস্টের সময় আবারও বলতেছি, ক্লাস টেস্ট উইল বি ভেরি টাফ। ক্লাস টেস্টের সময় চারটা আনসারই আপনাকে লিখতে হবে, এবং ক্লাস টেস্টের সময় এমন একটা এমসিকিউ থাকবে যেখানে বলা থাকবে নিচের কোন উত্তরটি সঠিক নয়, the which one is incorrect, which one of the following is not correct. ইন সাচ কেস আপনাকে চারটা আনসারই জানা লাগবে, আদারওয়াইজ আপনি কোনটা ভুল সেটা বের করতে পারবেন না। ক্লিয়ার কি? আমরা আরেকটা এক্সাম্পল দেই, তাহলে এই অঙ্কটা মোটামুটি সোজা হবে। আমরা গ্রাফিক্যাল মেথডেও যাইতে পারি, বা একটু আগে কার ফেজ অ্যাঙ্গেল বড় স্ট্রেট ফরওয়ার্ড মেথড ওইটাতেও যাইতে পারি, যার যেটা ভালো লাগে। আমরা এখন একটা অঙ্ক দেখবো যে কিভাবে মিনিমাল এফোর্টে এই প্র্যাকটিস প্রবলেমটা করা যায়। সো আওয়ার প্রবলেম ইজ দিস ওয়ান। একটু মনোযোগ দেন, এই অঙ্কটা আমরা যেহেতু বারবার বলতেছি পরীক্ষায় আসে, এক্সামে আমি দেই, ক্লাস টেস্টেও দিই। সো ডাইনে চলে যাই, ডাইনে ভালো। এটা হচ্ছে আমাদের অঙ্ক, বলছে ফাইন্ড দ্য ফেজ অ্যাঙ্গেল বিটুইন, এবং দেখেন বেটারা যথারীতি ঘাপলা করছে। বলেন তো প্রথম ঘাপলাটা কি করছে? বলেন তো প্রথম ঘাপলাটা কি করছে? স্যার টি দেয়নি। Sin cos টি দেয়নি, উইদিন ব্র্যাকেট টি লেখে নাই। টি যা অবশ্যই লিখতে হবে, বিকজ দিস ইজ এ টাইম ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, ইট মাস্ট, দ্য টি মাস্ট বি দেয়ার। টি এটা কোথায়? এটা থাকতেই হবে। I1t এবং I2t দিয়ে দিছে। এখন বলছে কে লিড করে কে ল্যাগ করে, কে লিড করে কে ল্যাগ করে, অথবা I1 কি লিড করে নাকি I1 কি ল্যাগ করে। ঠিক আছে, I1 লিড করে নাকি ল্যাগ করে, দিস ইজ দ্য কোয়েশ্চেন। আচ্ছা, সো এই জিনিসটাকে কিভাবে আমরা লিখতে পারি? আমাদের ওই স্পেশাল টাইপের গ্রাফটা নিয়ে আসতে হবে। ওকে, এই গ্রাফের এক্স অ্যাক্সিস বরাবর কি থাকে? cos ওমেগা টি। ওমেগা তো টাইপ করা যাবে না, WT লিখে দিলাম আর কি। ওমেগা বুঝে নিন, এটা কিন্তু আপনারা এক্সামের সময় W লেখেন না, আপনারা ওমেগা লিখেন। সো অথবা এখন একবারে লিখে দিই 3770 cos 3770 এক্স অ্যাক্সিস বরাবর, এবং মাইনাস ওয়াই অ্যাক্সিস বরাবর cos এর বদলে থাকবে হচ্ছে sin ওমেগা টি। উপরে থাকবে তাহলে মাইনাস sin, এন্ড লেফট সাইডে থাকবে হচ্ছে মাইনাস cos। ওকে, এই স্পেশাল টাইপের গ্রাফ বানানো হয়ে গেছে আমাদের। নাও এখন আমাদের I1 এবং I2। সো I1 বানানোর জন্য লাল কালি নিলাম আমরা। I1 দৌড় শুরু করবে কোত্থেকে বলেন তো? I1 দৌড় শুরু করবে কোত্থেকে? কথা বললেন, I1 দৌড় শুরু করবে কোত্থেকে? হ্যালো, I1 should start from where? I1 should হ্যালো, আমি কি কানেক্টেড আছি? জি স্যার, কানেক্টেড আছেন স্যার। ওকে, I1 শুরু করবে হচ্ছে, দেখেন I1 ইজ এ সাইন ফাংশন অর কস ফাংশন?
সাইন জিরো জিরো সাইন ফাংশন, তার মানে ডেফিনেটলি সাইন থেকে শুরু হবে। এখন সাইনের আগে মাইনাস আছে না প্লাস আছে? সাইনের আগে মাইনাস আছে না প্লাস আছে? মাইনাস। মাইনাস, মাইনাস স্টার্ট ফ্রম মাইনাস সাইন। আচ্ছা, এইবার কত ডিগ্রি যাবে? কত ডিগ্রি যাবে 55 কোন দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ 55। তাহলে অর্ধেক গেলে 45, অর্ধেকের চেয়ে একটু বেশি গেলে 50। লেন্থ কত? 4। লেন্থ ডাজন্ট ম্যাটার, তো ধরে নিই এইটুকু 4। সো দিস ইজ আওয়ার I1T and the phase angle was 55 degree, positive 55 degree. This was our phase angle. আচ্ছা, how about I2T? I2T কই আছে? আমরা সবুজ রং দিয়ে দিই I2T। I2 শুরু হবে কোত্থেকে বলেন তো? স্টার্টিং পয়েন্ট কোত্থেকে শুনি নাই? এটা কি সাইন না কজ? ওয়ার্কফ্লোটা বোঝেন, স্যার আগে ডিসিশনের ওয়ার্কফ্লোটা বোঝেন। ডিসিশন নেবেন কিভাবে? আগে দেখবেন সাইন নাকি কজ। কজ, ওকে, তার মানে আইদার এখান থেকে অথবা এখান থেকে। ওকে, এরপর দেখবো প্লাস না মাইনাস, অ্যামপ্লিটিউডটা তার পজিটিভ না নেগেটিভ? পজিটিভ স্যার। পজিটিভ, সো ইট শুড স্টার্ট ফ্রম কজ। আচ্ছা, এইবার আমি যাব 65 ডিগ্রি, ক্লক আর অ্যান্টি ক্লক? ক্লকওয়াইজ স্যার। ক্লকওয়াইজ 65 ডিগ্রি, অর্ধেক গেলে 45 ডিগ্রি, অর্ধেকের চেয়ে একটু বেশি যাই আগেরটার চেয়ে, মনে করি দিস ইজ 45 ডিগ্রি। আগেরটার লেন্থ এটুক ছিল 4, লেন্থ ডাজন্ট ম্যাটার, বাট স্টিল আমরা ধরে নিই এটুকু হচ্ছে আমাদের সেই 5। ওকে, নাও হোয়াট ইজ দ্য ফেজ অ্যাঙ্গেল? উই নো দিস ফেজ অ্যাঙ্গেল ইজ, এখন কি -65 লিখবো না +65 লিখবো? শুড উই রাইট -65 বা +65? +65, বিকজ মাইনাসটা আমরা ক্লক আর অ্যান্টি ক্লক দিয়ে হ্যান্ডেল করে ফেলছি, ক্লক এবং অ্যান্টি ক্লক দিয়ে হ্যান্ডেল করে ফেলছি। সো এইবার আমরা বুঝতেছি যে আওয়ার গ্রিন ওয়ান ইজ I2। কে লিড করতেছে, কে ল্যাগ করতেছে? এখন ডিসিশনটা নেবেন কিভাবে? স্টার্টিং পয়েন্ট ইজ অলওয়েজ দিস ওয়ান। এইবার আপনি চিন্তা করেন কে কতটুকু আগাইছে। সো প্রথমজন খুবই স্ট্রেট ফরওয়ার্ড অবভিয়াস আনসার যেটা, সেটা আগে লিখবেন। মনে রাখবেন অ্যান্টি ক্লকওয়াইজ দিকে যে আগায় গেছে সে লিড করতেছে। খুব নরমালি বেশি জটিল ওই যে আগেরটার মতো জটিল চিন্তা করবেন না, সিম্পল চিন্তা করেন। সিম্পল চিন্তা করে আপনি মনে করেন সবার স্টার্টিং পয়েন্ট ইজ কজ, এটা সবারই স্টার্টিং পয়েন্ট এটা। এই লোক দৌড় শুরু করে এই পর্যন্ত গেছে, আর নিচের জন যে আছে তারও স্টার্টিং পয়েন্ট এটা, সে দৌড় শুরু করে ক্লকওয়াইজ দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ দিকেই যাবেন, মানে পজিটিভ ডিরেকশনেই যাবেন, সে এতটুকু আসছে। তাহলে কে বেশি রাস্তা অতিক্রম করছে? I2 I2। তাহলে স্ট্রেট ফরওয়ার্ড সহজ আনসার কোনটা? কে লিড করতেছে? I2 সকাল 11:30 I2 লিড করতেছে কাকে? I1 কে। I1 কে লিড করতেছে। বাই কত ডিগ্রি? বাই হাউ মাচ ডিগ্রি? দুইটার মধ্যে ফেজ অ্যাঙ্গেল কত বলেন? এটা মাথা খাটায় বের করা লাগবে এই জায়গাটায়। এই অ্যাঙ্গেল কোনো ব্যাপার না বের করা, এটা কোনো ব্যাপার? এটা 90 ডিগ্রি। এটা কত? দিস অ্যাঙ্গেল ইজ কত? মুখে মুখে করতে হবে এটা। দিস ইজ 35। দিস ইজ 35 ডিগ্রি। স্যার অ্যান্সার কি 150? হইতে পারে, আমি জানি না। এই অ্যাঙ্গেলটা কত? 25 আই থিঙ্ক। সো আর মাঝের অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। সো বাই কত ডিগ্রি? তাহলে হবে হচ্ছে আপনার 35 যোগ 90 যোগ 25 কত হয়? কত হয় 9 দিয়ে? স্যার 150। 150। This is 150 degrees. So 150 degrees. So I2 leads I1 by 150 ডিগ্রি। আচ্ছা, এখন আমাদের অঙ্ক শেষ। এখান থেকে বাকি 4টা আনসার আমরা ডিরাইভ করব। এটা কি বুঝছেন কিনা আগে বলেন। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সবচেয়ে অবভিয়াস আনসার যেটা, সেটা সবার আগে বের করবেন। এটা কি কারো বুঝতে কোনো প্রবলেম আছে? ওকে, যদি প্রবলেম না থাকে এই জায়গা থেকে আমরা বাকি 3টাকে ডিরাইভ করব। কিভাবে দেখেন, আমরা বলছি যে মনে করি প্রথম আনসার এটা আপনি পাইছেন, অবভিয়াস আনসার। এখন আমি বাকি 3টা আনসার ডিরাইভ করার জন্য আমি প্রথম কাজ হচ্ছে লিডকে ল্যাগ দিয়ে লিখবো। তাহলে আমি সেম জিনিসই লাইনটা কপি করতে পারি এবং লিডের বদলে আমি ল্যাগ লিখতে পারি।
আচ্ছা, লিডের বদলে ল্যাগ লিখলে কি I1 আর I2 একই জায়গায় থাকবে? No, sir. তাহলে দ্বিতীয় কারেক্ট আনসার আমরা পেয়ে গেছি। ওকে, এবার আবার আমরা এই একই জিনিস করব, বাট এইবার আমরা জয় পরাজয় উল্টাই দিব। সো নতুন পার্ট দুইটায় আমি বলতেছি ভাই লিড হয় নাই, জয় পরাজয় উল্টাই দিচ্ছি। রাতের আধারে ভোট চুরি করে আমরা জয় পরাজয় উল্টাই দিচ্ছি। ওকে, এই ভোট চুরি করার জন্য আমাকে মেকানিজমটা কি করতে হবে? আগের দিনের ক্লাসে একটু আগে আমরা বলছি যেই ফেজ অ্যাঙ্গেল আগেরটার জন্য পাইছিলাম দ্যাট ওয়াজ 150 ডিগ্রি, এটারে কি করতে হবে? 360 থেকে বিয়োগ দেওয়া লাগবে, মুখস্থ। 360 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি, 360 থেকে বিয়োগ করে যত হয় তত। সো আমরা এত ভেজালে না রেখা ফ্রেশ করে করি। সো আগেরটা ছিল 150 ডিগ্রি, রাইট নাও ইট শুড বি কত ডিগ্রি? রাইট নাও ইট শুড বি 360 মাইনাস 150, কত হয়? 210 ডিগ্রি আই থিঙ্ক, 5-6, হ্যাঁ 210। ওকে, শেষ। একটা কারেক্ট আনসার। আমাদের বইতে সম্ভবত 210 একটা বের করছে শুধু। I1 লিডস I2 বাই 210 ডিগ্রি, I1 লিডস I2 বাই 210 ডিগ্রি, আমাদের বইতে শুধু এটা বের করছে। কোনো প্রশ্ন? কারো কি বুঝতে সমস্যা হয়েছে? হ্যালো, No, sir. এনি প্রবলেম? সো আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি, মানে রিকমেন্ড করতেছি, রিকোয়েস্ট না, সবাইকে রিকমেন্ড করতেছি যে থার্ড মেথড, সো এই অঙ্কটার যে 3 নাম্বার মেথড, এটা আমরা এতক্ষণ আসলে অঙ্কটা করলাম, এইটা মাথা খাটানো কম, প্রেশারও কম, অঙ্কও ছোট। বরং আগের নিয়ম যেটা আছে, দুইটাকেই সাইনে বা দুইটাকে কজে নিয়ে যাওয়া, এই নিয়মে অঙ্ক করতে গেলে একটু মেন্টাল প্রেশারটা বেশি। কারণ হচ্ছে যদি কোনো কারণে আপনার ফর্মুলা সিলেকশনে ভুল হয় বা আপনি যদি গেস করতে না পারেন কোনটা নেবেন, আপনি হয়তো বুঝতেছেন যে এইটা নিয়ে অঙ্ক করছেন, এইটারে কজ ধরছেন, তারপরে এই দিকে আগানোর চেষ্টা করছেন, তাহলে কিন্তু ভুল হবে। আগে আপনাকে দেখতে হবে এই জায়গায় কোনটা আছে, তারপরে এই দিকে 180 ডিগ্রি প্লাস না মাইনাস করা লাগবে। ইন আদার ওয়ার্ডস আপনাকে মোট কথা এই চারটা ফর্মুলা মুখস্থ রাখা লাগতেছে। সো এই মুখস্থ বিদ্যা থেকে যদি বাঁচতে চান ইউ ক্যান টেক মেথড 3, এবং আমি অলওয়েজ মুখস্থ বিদ্যা থেকে বাঁচতে চাই, সেই জন্য আমি অলওয়েজ 3 নম্বর মেথডটা রিকমেন্ড করি। এখানে কোনো ভেজাল নাই, কোনো ফেস নাই, এবং একটা থেকে বাকি 3টা আনসার বের করা খুব সোজা। ঠিক আছে, কোনো কোয়েশ্চেন এই পর্যন্ত? নাই। আচ্ছা, আমরা তাহলে সাইনুসয়েডে ব্যাক করি। সাইনুসয়েডের আমাদের আরো কিছু প্রপার্টি আছে। সো আমরা এখন পর্যন্ত ওমেগার মধ্যে ছিলাম, ওমেগা প্লাস টি, এবং আমরা ডেসমস ওয়েবসাইটে উই ওয়্যার শোয়িং যে আমাদের ফেজ অ্যাঙ্গেলের ইফেক্টটা কি, কে লিড এবং কে ল্যাগ, ল্যাগ বা লিড কিভাবে বের করতে হয়, এটসেট্রা এটসেট্রা। এবার আমরা লিড ল্যাগ হাবিজাবি এসব বাদ আমরা আরেকটা জিনিস দেখবো, দ্যাট ইজ কল্ড অফসেট, OFFSET, অফসেট। সো লেট আস থিংক অ্যাবাউট যে আমাদের ফেজ অ্যাঙ্গেল তেমন কিছু নাই, ফেজ অ্যাঙ্গেলটা আপাতত 0, তাই আমরা কিছু লিখি নাই। ওকে, সো দিস ইজ এ সিম্পল সাইনোসয়েডাল ওয়েভ। সো এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে বোরখা দিয়ে আটকাই দিলাম। আচ্ছা, এখন আপনাকে বলা হলো ডিসির সাথে এসি যোগ করেন। কিভাবে কি হইলো, ঘটনাটা কি দাঁড়াইলো? আসলে ঘটনাটা দাঁড়াইলো, লেট আস সে যে আপনাকে ওরা একটা সার্কিট দিয়ে দিছে। সো এই সার্কিটের মধ্যে একটা আছে ডিসি ভোল্টেজ সোর্স আর একটা আছে এসি ভোল্টেজ সোর্স। ওকে, সো ডিসি ভোল্টেজ সোর্স যেটা আছে দ্যাট ইজ অফ 5 ভোল্ট, এবং এসি ভোল্টেজ সোর্স যেটা আছে, যদিও আমাদের বইতে অন্যভাবে লেখছে বাট আমরা এইভাবে লিখলাম, সো এসি ভোল্টেজ সোর্স যেটা আছে এটা লিখছে যে এটার ভ্যালু ইজ 5, দিস ভ্যালু ইজ 5 cos ওমেগা। শিট, আমি তো ওমেগা লিখতে কষ্ট পেয়ে যাব, তাই লিখি 377 লিখি। ওমেগার ভ্যালু মনে করি 377 টি, ওকে, প্লাস 5 তাই এগুলো আর লিখলাম না। একক হচ্ছে দুইটারই ভোল্ট, এটারও একক ভোল্ট, এটারও একক ভোল্ট। এখন আপনাকে দুইটা ভোল্টেজ সোর্স এইভাবে তারাকেও একসাথে জোড়া লাগাই দিচ্ছে, দিয়ে এখন আপনাকে বলছে একটা ভোল্ট মিটার দিয়ে এই দুইটার অ্যাক্রসে ভোল্টেজ মেজার করেন। তাইলে আমরা ডিসি ভোল্টেজ সোর্সের ভ্যালুকে যদি আমরা বলি V1 এবং এসি ভোল্টেজ সোর্সের ভ্যালুকে যদি আমরা বলি V2T, যেহেতু টাইম ডিপেন্ডেন্ট,
টি, তাহলে এই দুইটার যোগফল পাবো না আমরা? তাহলে এই দুইটার যোগফল হবে কি v2t প্লাস v1। সো বেসিক্যালি আমরা ডিসির সাথে এসি যোগ করতেছি। ডিসির সাথে যদি এসি যোগ করা হয় তাহলে ঘটনাটা কি দাঁড়াবে, v2 এর বদলে আছে হোয়াট এভার এবং v1 এর বদলে আছে হোয়াট এভার। তাহলে এই দুইটাকে আমরা যোগ করলে কি দাঁড়াচ্ছে, একটা ভোল্টেজের সাথে আরেকটা ভোল্টেজ যোগ হচ্ছে, কিন্তু একটা এসি আরেকটা ডিসি। এই ধরনের ক্ষেত্রে ঘটনাটা কি দাঁড়ায়? এই ধরনের ক্ষেত্রে ঘটনাটা যে দাঁড়ায় যে এটার সাথে আমাদের বললাম যে এটা ছিল 5, লেটস মেক ইট 5, এবং এটার সাথে +5 অ্যাড করলাম, কি হলো, সিগন্যালটা উপরে উঠে গেল। যদি আমরা 5 বিয়োগ করতাম তাহলে সিগন্যালটা নিচে নেমে গেল। আচ্ছা, তাহলে এই ইফেক্টটা বোঝার জন্য আমরা যেটা করতে পারি, প্লাস বা 5 নাই সামথিং করে আমরা ডেসমোসে একটা স্লাইডার অ্যাড করি। সো আমরা দেখতেছি যে এটা প্লাস করে দিই, পজিটিভ একটা স্লাইডার অ্যাড করে, যে এই এ পার্টটা, দ্যাট মিন্স যেই পার্টটুকু আমরা বাড়াচ্ছি, এই যে এ পার্টটা, যেই পার্টটুকু আমরা বড় করতেছি, সো এই এ পার্টটা যত আমরা বড় করি কি হয় দেখেন, এ বড় হইলে কি হচ্ছে, তাইলে কথা বলেন একটু, এ বড় হইলে কি হয়, উপরের দিকে উঠতেছে। উপরের দিকে উঠে যায়। ইনস্টেড অফ সেইং ইট এ, এই দিস এ ইজ কল্ড অফসেট। এ যদি ছোট হইতে থাকে তাহলে সিগন্যালটা নিচের দিকে যাবে। নিচের দিকে যাবে। সো তার মানে কোন একটা সিগন্যালকে উপরে বা নিচে নামাইতে পারি হচ্ছে সেটার সাথে ডিসি বা এসি অ্যাড করে। ডিসি বা এসি অ্যাড করলে তাহলে এটার সাথে কতটুকু পরিমাণ উপরের দিকে যাবে। এই জিনিসটা নরমালি কেউ বলে না, সাধারণত কিছু না বলা থাকলে এটাকে জিরো ধরে নিতে হয়। এটাকে জিরো ধরে নিতে হয় যে না, ডিসির সাথে এসি মিক্স করা নাই। বাট এসি আর ডিসি যখন মিক্স হয়ে যায়, এই জিনিসটাকে আমরা তখন বলি এটা কি ডিসি নাকি এসি, বলেন তো? রাইট নাও ইটস ডিসি, কারণ এটা জিরো ক্রস করে নাই। যদি এরকম হয়ে যায় তাহলে আমরা বলি দিস ইজ ডিসি, কারণ ডিসি ভোল্টেজ সোর্সের পাওয়ারটা বেশি। এখন এসির কারণে লাফালাফি করতেছে কিন্তু জিরো ক্রস করতে পারতেছে না, দিক পরিবর্তন করতে পারতেছে না। বাট এটা একটা এসি, কারণ দিক পরিবর্তন করতেছে, যদিও খুব অল্প সময় থাকতেছে, বাট স্টিল তার ডিরেকশন চেঞ্জ হচ্ছে। এটাও কিন্তু এসি, বাট এটা ডিসি। এই ধরনের ডিসি কে আমরা যেন কি বলি, আজকে ক্লাসে বলছি শুরুতে, পালসেটিং ডিসি। সো জিরো ক্রস না করলে দ্যাট ইজ অলওয়েজ ডিসি। ইভেন যদি জিরো টাচও করে তাহলেও ডিসি। এটা জিরো টাচ করছে, স্টিল ডিসি। বাট যখনই জিরো ক্রস করে যাচ্ছে সামহাও এসি 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 এসি, ইনভাইটুকু এসি এসি এসি। আশা করি বুঝতে পারছেন। এই পার্টটুকুকে আমরা বলি হচ্ছে অফসেট। যদি কোনো কারণে অফসেট জিরো ছাড়া অন্য যে কোনো জায়গায় থাকে, খেয়াল করে দেখবেন যে আপনার জিরো ছাড়া অন্য যে কোনো জায়গায় যদি অফসেট থাকে তাহলে পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেলের এরিয়া সমান হবে না। এটা আমাদের চ্যাপ্টার 11-এ গিয়ে এই কনসেপ্টটা লাগবে। সো যদি দেখেন যে এই অফসেটটা জিরোতে আসে, তবেই শুধুমাত্র উপরের হাফ এবং নিচের হাফ এরিয়া সমান হবে। আদারওয়াইজ যদি এটা জিরো ছাড়া অন্য যে কোনো ভ্যালু থাকে, you will not get the positive half cycle or positive cycle, and the negative cycle will not have the same area. ঠিক আছে, আপনি এটা অন্যভাবেও দেখতে পারেন। এইভাবে যদি থাকেন, দেখেন পজিটিভ সাইকেলটা অনেক ছোট এবং নেগেটিভ সাইকেলটা অনেক বড়। সো তার মানে এটার একটা পূর্ব শর্ত বা প্রিরিকুইজিট হচ্ছে যে যে কোনো একটা ইয়ের সাথে, সাইনুসয়েডের সাথে যদি আপনার এই পার্ট যেটা থাকে, দ্যাট ইজ কল্ড অফসেট, ও ডাবল এফ, অফসেট। অফসেট যদি জিরো ছাড়া অন্য যে কোনো কিছু হয় তাহলে ওইটার অ্যাভারেজ জিরো হবে না। এনিওয়ে, এই জিনিসটা আমরা পরবর্তীতে আরো ডিসকাস করব। এবং ফাইনালি অফসেট টফসেট সবকিছু শেষ করার আগে আমরা যেখানে বলছিলাম ওমেগা, যে ওমেগা নিয়ে আমরা এতক্ষণ বারবার কাহিনী করতেছি, সেই ওমেগা নিয়ে আমরা আরেকটু কথা বলি। হোয়াট ইজ দিস ওমেগা 377? এটা মানে কি? এটা মানে আমরা একটু আগে বলছি যে যদি কোনো একটা সার্কেল বরাবর কোনো একটা লাঠি টাইপ ঘুরতে থাকে, এটা যদি এরকম ভাবে ঘুরতে থাকে, সো 1 সেকেন্ডে সে কতগুলা চক্কর কমপ্লিট করছে। তাহলে 377 মানে কি 1 সেকেন্ডে সে কয়টা চক্কর কমপ্লিট করছে, বা সরি কত রেডিয়ান দূরত্ব ঘুরছে এরকম। সো যদি এটা পাই রেডিয়ান পরিমাণ দূরত্ব ঘুরে তাহলে পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি। যদি টুয়াইস পাই পরিমাণ রেডিয়ান ঘুরে তার মানে আসলে 0 ডিগ্রি, ইত্যাদি ইত্যাদি। সো 1 সেকেন্ডে সে কত রেডিয়ান ঘুরছে সেই মেজারমেন্টটাকে আমরা বলতেছি তার ওমেগা। এই ওমেগার সাথে আমাদের যেই ফ্রিকোয়েন্সি আমরা বলি সেটা একটা রিলেশনশিপ আছে। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কোন একটা পার্টিকুলার সিগন্যাল,
লেটস মেক ইট, এটা সম্পর্কটা আমরা একটু আগে দেখে নিই। ওমেগা হচ্ছে আমরা বলি 2s পাই এফ, অথবা এটাকে লেখা যেতে পারে 2s পাই ডিভাইডেড বাই টি, দুইভাবেই আসে। আচ্ছা, এই জিনিসটা মানে কি, আমরা বলতেছি যে কোন একটা সাইকেল, কোন একটা সার্কেল বরাবর কোন একটা লাঠি যদি পুরোটা ঘুরতে থাকে, সো যদি সম্পূর্ণটা ঘুরে আসে তাহলে কয় রেডিয়ান দূরত্ব অতিক্রম করলো? পুরোটা কত রেডিয়ান? এটুকু পাই রেডিয়ান, 3 পাই বাই 2 and 4 পাই বাই 2 which is twice পাই। সো কোন একটা লাঠি এই বরাবর যদি বৃত্ত পুরোটা যদি ঘুরে আসে তাহলে আমরা বলতেছি এটা টুয়াইস পাই পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। আবার পুরো একটা ফুল সাইকেল কমপ্লিট করতে তার যে পরিমাণ সময় লাগে সেটাকে আমরা বলি তার টাইম পিরিয়ড বা পর্যায়কাল বা ক্যাপিটাল টি দিয়ে আমরা সেটাকে প্রকাশ করি। সো দ্যাট মিনস যে ফুল একটা সাইকেল কমপ্লিট করতে তার কি পরিমাণ টাইম লাগছে। সো হোয়াট ইজ দ্যাট ফুল সাইকেল? সো আমরা দেখতেছি যেখান থেকে শুরু সেইখানে গিয়ে এই পরিমাণ জায়গা শেষ করা, ওইটা হচ্ছে আমরা বলতেছি তার ফুল সাইকেল। সো একটা ফুল সাইকেল কুড বি এই অংশটুকু কুড বি এ ফুল সাইকেল, অথবা আরেকটু যদি এটাকে 1 করে দিই বোঝার সুবিধার জন্য। সো একটা ফুল সাইকেল মানে হচ্ছে একটা শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু তার টাইম লাগছে। সো একটা ফুল সাইকেল মানে হচ্ছে এই অংশটুকু তার একটা ফুল সাইকেল। সো একটা ফুল সাইকেল কমপ্লিট করতে যার তার একটা সিগন্যালের যতটুকু পরিমাণ সময় লাগে তাকে বলা হয় তার টাইম পিরিয়ড বা পর্যায়কাল বা টি, ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হয়। আবার একটা ফুল সাইকেল কমপ্লিট করতে তার যেই পরিমাণ অ্যাঙ্গেল ওভারকাম করতে হয় দ্যাট ইজ টুয়াইস পাই। সো তাইলে এখান থেকে আমরা বলতেছি যে ওমেগার ডেফিনেশন তাইলে দাঁড়াচ্ছে এরকম যে সে টি সময়ে অতিক্রম করে টুয়াইস পাই রেডিয়ান পরিমাণ অ্যাঙ্গেল। তাহলে একক সময়ে সে কি পরিমাণ কভার করে? সো টুয়াইস পাই বাই টি, এন্ড দিস ইজ বাই ডেফিনেশন উই কল ইট ওমেগা। তাহলে ওমেগা ইকুয়ালস টু টুয়াইস পাই বাই টি। আবার একটা জিনিস আমরা এইচএসসি থেকে জানি যে যদি কোনো সিগন্যাল 1 সেকেন্ডে একটা কম্পন সম্পন্ন করে তাহলে আমরা সেটাকে আমরা বলি একটা হার্জ, 1 হার্জ। তাইলে এই সিগন্যালটাকে যদি আমরা এখানে 0.5 করে দিই, সো এইখানে দেখা যাচ্ছে যে তার একটা ফুল সাইকেল, এটা সাইন করে দিলে আমাদের বোঝাটা একটু সুবিধা হবে। লেটস মেক ইট সাইন। সো এখানে দেখা যাচ্ছে যে একটা ফুল সাইকেল কমপ্লিট করতে তার কি পরিমাণ সময় লাগছে, তার কি পরিমাণ টাইম লাগছে এটা। তাহলে যতটুকু টাইম লাগছে অতটুকু টাইম হচ্ছে তার টাইম পিরিয়ড বা টি। সো এইখানে এই এক্স এক্সিস বরাবর যতটুকু সময় গেছে দ্যাট ইজ দ্য টাইম পিরিয়ড টি। আচ্ছা, টি সময়ে কমপ্লিট করে একটা সাইকেল, এক সময়ে কমপ্লিট করে কতগুলো সাইকেল, দ্যাট ইজ কল্ড দ্য কম্পাঙ্ক। সো একক সময়ে বা 1 সেকেন্ডে সে কয়টা সাইকেল কমপ্লিট করে। সো সেই জিনিসটা তাহলে দাঁড়াচ্ছে যে 1 সেকেন্ডে টি সময়ে কমপ্লিট করে সে একটা সাইকেল, তাহলে 1 সেকেন্ডে কমপ্লিট করে কয়টা সাইকেল? 1/t সংখ্যক সাইকেল। এটাকে আমরা বলি হচ্ছে তার ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। সো ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের সাথে টাইম পিরিয়ড বা সাইকেল টাইমের যে রিলেশনশিপ দ্যাট ইজ 1/t, f ইকুয়ালস টু 1/t বা t ইকুয়ালস টু 1/f। আপনারা এইচএসসি তে জিনিসগুলো পড়ছেন। সো ওমেগা ইকুয়ালস টু টুয়াইস পাই বাই টি, এটাকে তাইলে ঘুরায় ফেরা লেখা যায়, ওই যে লিখছিলাম হারাই গেছিল। সো ওমেগাকে এইভাবে লেখা যায় টুয়াইস পাই বাই টিটাকে 1/f দিয়ে লিখলে টুয়াইস পাই f. So this twice pi is the radian and f is the frequency. Now আমরা ডেসমোসে এখন তাহলে ওমেগার বদলে এখন আমরা টুয়াইস পাই f লিখতে পারি। So 2 pi into f. f is the frequency. আচ্ছা, নাও f এর ভ্যালু আমরা ফর দ্য সেক অফ সিম্পলিসিটি 1 সেট করি। এখন আমরা বুঝতে পারবো যে এটা আসলে মানেটা কি। 1 সেকেন্ডে সে একটা কম্পন সম্পন্ন করলে তাকে আমরা বলি একটা ফুল সাইকেল কমপ্লিট হয়েছে। সো অ্যামপ্লিটিউডে একটা রাখি, খেয়াল করে দেখি, দেখেন টাইমটা খেয়াল করে দেখেন, এখানে আছে 1, দেখা যাচ্ছে কিনা জানি না, দিস ইজ 1। সো একটা ফুল সাইকেল কমপ্লিট করলে তার এক্স এক্সিস বরাবর যে পরিমাণ জায়গায় গেছে দ্যাট ইজ 1। আচ্ছা, যদি এইখানে ফ্রিকোয়েন্সি 2 হইতো 1 এর বদলে, তাহলে দেখতেছি যে এই স্টিল এই পর্যন্ত এইটুকুর মধ্যে তাহলে সে কয়টা সাইকেল কমপ্লিট করছে গুনে দেখেন তো, গুনে দেখেন তো, একটু বলেন, কথা বলেন, কয়টা সাইকেল কমপ্লিট? দুইটা সাইকেল। দুইটা। তার মানে 1 সেকেন্ডে সে দুইটা সাইকেল যদি কমপ্লিট করতে পারে তাহলে আমরা বলতেছি ফ্রিকোয়েন্সি 2 হার্জ।
যদি এখানে 3টা সাইকেল কমপ্লিট করতো তাহলে আমরা বলতাম 3 হার্টজ, 1 সেকেন্ডে সে 3টা সাইকেল কমপ্লিট করছে। রাইট নাও 1 সেকেন্ডে সে 3টা সাইকেল কমপ্লিট করছে। ইউ সি দ্যাট নাম্বার অফ পিক গুনেন, তাইলেই বোঝা যায় কয়টা সাইকেল কমপ্লিট করছে এটা। তো একইভাবে যদি এখানে 30 দিয়ে দিই, 30 দিলে হচ্ছে বোঝা যাবে না, সরি। সো তার মানে 1 সেকেন্ডে সে 30টা সাইকেল কমপ্লিট করছে। 30 কিলো যদি দিয়ে দেন তাহলে বুঝতেছেন কি পরিমাণ এটা, এত সাইকেল কমপ্লিট করছে এত অল্প সময়ের মধ্যে, যেটা আসলে এখন দেখা যাবে না, সলিড হয়ে গেছে। ঠিক আছে, সো তার মানে ফ্রিকোয়েন্সির ইফেক্টটা বুঝতে চাইলে আমরা একটা স্লাইডার অ্যাড করে এটা ফ্রিকোয়েন্সিটা বুঝতে পারি, যে ফ্রিকোয়েন্সি বাড়লে সিগন্যাল আরো ঘন হয় এবং ফ্রিকোয়েন্সি কমলে সিগন্যাল আরো, ফ্রিকোয়েন্সি নেগেটিভ হওয়া সম্ভব না। সো তো এটাকে 0 থেকে লেটস সে 1000 পর্যন্ত বাড়াই দিই। সো ফ্রিকোয়েন্সি বাড়লে স্টেপটা ফ্রিকোয়েন্সি বাড়লে কি হবে, সিগন্যালটা আরো ঘন হবে। ফ্রিকোয়েন্সি কম, আর একটু কমাই দিই। তো ফ্রিকোয়েন্সি যদি বাড়ে সিগন্যাল আরো ঘন হবে, ফ্রিকোয়েন্সি যদি কমে তাহলে সিগন্যাল আরো পাতলা হবে। ছেলেদের ভয়েসের ফ্রিকোয়েন্সি কম, যার ফলে ছেলেদের ভয়েস মোটা। মেয়েদের বা বাচ্চাদের ভয়েসের ফ্রিকোয়েন্সি বেশি, তার মানে মেয়েদের গলার ফ্রিকোয়েন্সি বেশি, তার মানে ভয়েস হচ্ছে চিকন। আপনারা মাঝে মাঝে দেখবেন কিছু অ্যাপ আছে না, টকিং টম টাইপের অ্যাপ্লিকেশন গুলা যেগুলা করে, সেগুলো হচ্ছে আপনার ভয়েসের ফ্রিকোয়েন্সিকে মডিফাই করে। আপনার যদি কখনো ভিএলসি প্লেয়ার থাকে, ভিএলসি প্লেয়ারে দিয়ে আপনি আপনার ভয়েসকেও টকিং টমে কনভার্ট করতে পারেন। ইউ ডু নট নিড এ সেপারেট অ্যাপ্লিকেশন। ইভেন আপনি যদি এই সাইন কজ এই ব্যাপারগুলো বুঝে থাকেন, সিম্পল একটা পাইথনের কোড লিখাও আপনি আপনার ভয়েসে কথা বলবেন এবং সেই ভয়েসটাকে সে টকিং টমের ভয়েসে, কিংবা যে গরুর ভয়েসে যেটা দেয় যে ভেরি হাই মানে ইয়ের ভয়েস, মোটা ব্যাজের ভয়েস যেটা, এরকম। ইভেন যারা মিউজিক করে তাদের ক্ষেত্রে আপনারা ব্যাস এবং ট্রেবল নামে দুইটা জিনিসের নাম শুনছেন কি আমি জানি না। ব্যাস মানে হচ্ছে আপনার লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো, যেটা হচ্ছে আপনার ড্রামের সাউন্ড, ব্যাস গিটারের সাউন্ড যেটাকে বাড়ায়, দ্যাট ইজ দ্য লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট। এন্ড হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট হচ্ছে আপনার লিড গিটার যেটা আছে, কিংবা কিবোর্ডের যেই পার্টটা, দ্যাট ইজ দ্য চিকন সাউন্ড যেগুলো থাকে, দ্যাট ইজ দ্য হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, এরকম। সো ব্যাস গিটার এবং লিড গিটার এগুলা নিয়ে যারা ডিজাইন করেন, সরি ব্যাস গিটার বা ড্রামস নিয়ে যারা হ্যান্ডেল করতেছেন, তাদের ক্ষেত্রে তখন যারা কনসার্ট করতে থাকে, কনসার্টের মাঝখানে দেখবেন একটা লোক বসে বসে সাউন্ডের জিনিসপাতি কন্ট্রোল করে, মিক্সার ম্যান। এর কনসার্টের লোকেরা ব্যাপক তেলায়, বিকজ এই একটা লোক চাইলে পুরা কনসার্ট ধসাই দিতে পারে সাউন্ডের 12টা বাজায়, অডিয়েন্সকেই মারামারি করে যাবে। এনিওয়ে, সো যখন লেটস সে মিউজিশিয়ান স্টেজে উঠে বলতেছে যে আমার ড্রামসের ব্যাসটা বাড়বে, তখন সাউন্ড ইঞ্জিনিয়ার যে বসে থাকে কনসার্টের মাঝখানে, সে তখন বসে বসে তার লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলার ভলিউমটা বাড়াই দিবে, মিক্সিং মেশিনে লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের ভলিউম গুলো বাড়াই দিবে, গেইন বাড়াই দিবে। তাইলে যেটা হবে, বেস গিটারের সাউন্ড কিংবা ড্রামসের সাউন্ড আরো প্রমিনেন্ট হবে, দুম 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 হবে। ইনিশিয়ালি যখন জ্যামিং করে, অডিয়েন্সকে একটু গরম করা লাগে ঝাঁকায়া, তখন ওই জ্যামিং এর সময় এই কাজটা কাজে দেয়। আবার যখন মোটামুটি জোশ হয়ে গেছে, গানের মাঝখানে একটা গিটার সলো হচ্ছে, ওই জায়গায় গিয়ে তখন কিন্তু আপনার গিটারটা বেশি প্রমিনেন্ট হওয়া লাগবে। সো তখন হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট যেগুলো আছে, মিক্সিং ম্যান যখনই দেখবে যে স্টেজে এখন জেমস সাহেব গিটার সোলো মারতে আসবে, বা আয়ুব বাচ্চু উনি শো অফ করতে আসবে, মরে গেছে যাই হোক, তো যখন এটা করতে আসবে তখন সে হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট যেগুলো ধরেন কিলোহার্জ রেঞ্জে বা সাউন্ড যেগুলো আছে, ওগুলাকে তখন সে বাড়াই দিবে, যাতে তার সাউন্ডটা আরো, মানে ওই সাউন্ডটা যখন বেশি প্রমিনেন্ট হয়, ইত্যাদি ইত্যাদি। সো এই ফ্রিকোয়েন্সির খেলা দিয়ে আসলে পুরো মিউজিক ইন্ডাস্ট্রি চলতেছে। এবং আপনি যদি এই ব্যাপারগুলো মোটামুটি ভালো বুঝতে পারেন, তাইলে আপনি নিজেও মানে মিক্সিং মেশিন বা হাবিজাবি এই টাইপের রিসার্চ বা কাজে আপনারা যাইতে পারেন। আপনাদের একটা কোর্স আছে 4th ইয়ারে, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং। এইখানে হচ্ছে আপনাদের ইমেজ, ভিডিও, অডিও ইত্যাদি ইত্যাদি এগুলা মডিফিকেশন, ম্যানিপুলেশন কেমনে কেমনে করতে হয় এগুলা নিয়ে আর কি বোঝাবে। ফাইনালি আপনার হেড, আপনার বয়স যতখানি হয়েছে সেই অনুযায়ী আপনার 20 হার্টজ থেকে 20 কিলোহার্টজ, 20 হার্টজ থেকে 20 কিলোহার্টজ নরমালি আপনার শোনার কথা। বাট মানুষ যত বয়স হয় আস্তে আস্তে, তত হচ্ছে আপনার হিয়ারিং এবিলিটি কমতে থাকে। সো মানুষ 20 হার্টজ থেকে 20 কিলোহার্টজের বাইরে কিছু শুনতে পারে না। সো যখনই আপনি MP3 কম্প্রেশন শিখবেন, MP3 কম্প্রেশন, সো দেখবেন যে একটা 7-8 মিনিটের একটা মিউজিক বা অডিও যদি আপনি রেকর্ড করেন, ইট উইল টেক রাফলি 120 থেকে সামথিং মেগাবাইট, 120 মেগাবাইট অর সামথিং। 120 মেগাবাইটের ফাইল 5 মিনিটের গানের জন্য এটা কি পোষাবে? আপনি তো মোবাইলে যখন গান ভরেন বা যখন গান স্ট্রিমিং করতেন এক সময়, বা মোবাইলে যখন পেন ড্রাইভ দিয়ে MP3 প্লেয়ারে গান কপি করতেন,
ইউ ফাউন্ড দ্যাট গানের ভ্যালু তো মানে গানের ফাইল সাইজ তো থাকে 7-8 মেগাবাইট বা 3-4 মেগাবাইট, 120 তো থাকে না। তার মানে দের ইজ সাম কাইন্ড অফ মেকানিজম যেটা কিনা 120 মেগাবাইটের ফাইলকে কমায়া 5 মেগাবাইটের ফাইলে নিয়ে আসতেছে। দ্যাট ইজ কল্ড MP3 কম্প্রেশন অডিওর ক্ষেত্রে। ফোর্থ ইয়ারে গিয়ে শিখবেন। মূল খেলাটা হচ্ছে এই ফ্রিকোয়েন্সি। মানুষের কান যেহেতু 20 হার্জ থেকে 20 কিলোহার্জের বাইরে সাউন্ড শুনতে পারে না, তাহলে এই রেঞ্জ রাইখা বাদ বাকি সব ফালাই দিই। সো বাদ বাকি সব ফালাই দেওয়ার পরে 5 মেগাবাইট বাকি থাকে। সো দিস ইজ MP3 কম্প্রেশন। সো আপনি যখন শিখবেন ফোর্থ ইয়ারে গিয়ে, যদি এটা ল্যাব থাকে, আমি জানি না এটা ল্যাব আছে কিনা ডিএসপি কোর্সে, বাট যদি এটা ল্যাব থাকে আপনারা ফার্স্টেই শিখবেন যে কোনো একটা সাইনোসয়েড যদি দেয়া থাকে, সেই সাইনোসয়েডের মধ্যে কি কি ফ্রিকোয়েন্সি আছে সেটাতে বাইর করা। যেমন লেট মি শো ইউ দুইটা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির সাউন্ড অ্যাড করলে কি হয়। And let's have so V1E plus V. দূর, এত কাহিনীর দরকার নেই। এই সিনট্যাকটিক্যাল এররের কারণে আমার মেলা টাইম নষ্ট হচ্ছে। দেখেন দুইটা সিম্পল সাইন ওয়েভ জাস্ট যোগ করার কারণে সিগন্যালটা কেমন হয়ে গেছে, এটা কি এখন সাইন ওয়েভ বলা যাবে? না। এবং এটার পরে যদি আপনি আরো কম্পোনেন্ট অ্যাড করেন, দেখেন কেমন দেখা যেতেছে। সো দিস থিং বেসিক্যালি রিপ্রেজেন্টস এ সাউন্ড। অডিও সিগন্যাল গুলা যখন আপনি কখনো স্যাম্পলিং করছেন কিনা জানি না, অডিও সিগন্যাল স্যাম্পলিং করলে আপনি এরকম কিছু একটা পাবেন, দেখবেন যে এরকম কোথাও বেশি কোথাও কম, হাবিজাবি ইত্যাদি ইত্যাদি। এই ধরনের স্যাম্পলিং থেকে আপনার প্রথম কাজ হচ্ছে এটার ভিতরে দেখবেন যে আসলে এটা 3টা সিগন্যালের যোগফল। এখানে যদি প্লাস করে দিই, একাধিক সিগন্যালের 3-4টা সিগন্যালের যোগফল। সো এই সিগন্যাল গুলাকে আপনাকে আসলে আলাদা আলাদা করতে হবে। এই সিগন্যাল গুলাকে যেহেতু আলাদা আলাদা করার কাজের নাম হচ্ছে FFT, একটা ফাংশন আছে, FFT করে আপনি 3টা সাইনোসয়েড ফাংশনকে আলাদা করতে পারলেন। এখন আপনি দেখলেন যে মানুষ শুনতে পারে 20 হার্জ থেকে 20 কিলোহার্জের মধ্যে, তাইলে 20 হার্জ থেকে 20 কিলোহার্জের মধ্যে বাইরে যেগুলো আছে এগুলো সব ফালাই দেই। সো এটা বাদ, এটাও বাদ, তাহলে যা আছে অতটুকু শুধু রেখে দিলাম। সো দিস পার্ট উইল বি মাই MP3 ফাইল অনলি। এই কাজটা আমি হয়তো দেখাইলাম, মুখে মুখে বললাম, আপনাদের হয়তো ডিএসপি ল্যাবে এটা প্র্যাকটিক্যালি হয়তো করা লাগবে ফোর্থ ইয়ারে যখন যাবেন। সো বেসিক্যালি দ্য আইডিয়া ইজ যেই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আমরা কানে শুনতে পারতেছি না সেটারে বাদ দিয়ে ফালাই দিব। তাইলে দিস ইজ কল্ড MP3 কম্প্রেশন। কিভাবে আপনি MP3 কে একটা অডিওকে সাউন্ড কোয়ালিটি ঠিক রেখে আপনি কম্প্রেস করে নিয়ে আসতে পারবেন। আসলে সাউন্ড কোয়ালিটি ঠিক নাই, কিন্তু আপনার কান হলো দুর্বল, আপনি ওই রেঞ্জের বাইরে শোনেন না। কুত্তা বিলাই এরা শুনতে পারে, ঠিক আছে এরা শুনুক, আপনি তো গান ওদের জন্য শোনাচ্ছেন না, আপনি তো আপনারটার জন্য শুনতেছেন। সুতরাং কুকুর বিড়ালকে গানটা না শোনাইয়া, কুত্তা বিলাইয়ের জন্য গানটা না রেখা আপনি কি করলেন? আপনি নিজের জন্য যতটুকু দরকার অতটুকু রেখে বাকিটা ফেলে দিলেন। তার মানে আপনার
সাউন্ডের কমে গেল, এনিওয়ে সাউন্ডের কারণে ফাইল সাইজটা কমে গেল আর কি, এরকম। সো দিস ইজ কল্ড MP3 কম্প্রেশন। সো আমাদের এসি সার্কিট মোটামুটি আজকের ক্লাসে আমরা এতটুকুই, এর চেয়ে বেশি যাব না প্রথম দিনের জন্য। সো টু র্যাপ আপ, আমাদের এসি কোয়ান্টিটি গুলা সাইন বা কস ফাংশন ফলো করে, যেটার উইদিন ব্র্যাকেট টি দিয়ে আমাদেরকে লিখতে হয়, এবং তার প্রথম যে পার্টটা থাকে দ্যাট ডিনোটস দ্য অ্যামপ্লিটিউড, ওমেগা ইজ দ্য অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এবং এটা সাইন বা কস যে কোনো ফাংশন থাকতে পারে এটা, এবং ওমেগার সাথে সাইকেল টাইম বা পর্যায়কাল বা ফ্রিকোয়েন্সি রিলেশনশিপ ইজ দিস, ওমেগা ইকুয়ালস টু টুয়াইস পাই বাই টি বা টি ইকুয়ালস টু টুয়াইস পাই বাই ওমেগা। এখানে কোন একটা সাইন ফাংশন যেহেতু এন্টায়ার টাইম নিজেকে রিপিট করে, তাই একটা সাইকেল স্টাডি করাই এনাফ, রেস্ট অফ দ্য পার্ট উইল বি দ্য কপি অফ দ্য ফার্স্ট ওয়ান। একই জিনিস এটার ক্ষেত্রেও প্রযোজ্য। সো ফার্স্ট সাইকেল is to be studied only, and rest of the cycles are to be not to be studied because rest of the cycles are copy of the first one, এরকম। সো এই ধরনের ফাংশনকে আমরা বলি পিরিয়ডিক ফাংশন। এখানে আমাদের ক্লাসরুম এক্সাম হলে একটা থিওরি থাকতো যে শো দ্যাট একটা পিরিয়ডিক ফাংশন নির্দিষ্ট সময় পর পর নিজেকে রিপিট করে। এটা আমাদের যেহেতু ক্লাসরুম এক্সাম না অনলাইন এক্সাম, সো আমরা এই টাইপের কোনো ডেরিভেশন এক্সামে দিব না। জাস্ট জেনে রাখেন যে এখানে একটা ডেরিভেশন আছে, VT, টি এর বদলে ক্যাপিটাল টি লিখে দিলে শেষ পর্যন্ত আবার আগের সিগন্যালটাই ফেরত পাই। সো দিস ইজ আ অ্যানালিটিক্যাল অর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দ্যাট প্রুভস দ্যাট যে কোনো একটা পিরিয়ডিক ফাংশন নির্দিষ্ট সময় পর পর, সো ক্যাপিটাল টি সময় পর পর নিজেকে রিপিট করে এটা। সো ভি প্লাস ক্যাপিটাল ভি উইদিন ব্র্যাকেট টি প্লাস ক্যাপিটাল টি ইজ ইকুয়ালস টু ভিটি, একই কথা। সো তার মানে এটা বোঝাইলো যে সেকেন্ড সাইকেলটাও ফার্স্ট সাইকেলেরই কপি, সেকেন্ড সাইকেলটাই ফার্স্ট সাইকেলের কপি, ইত্যাদি ইত্যাদি। এখানে পরবর্তীতে এখানে ফেজ অ্যাঙ্গেলের ব্যাপারটা ইন্ট্রোডিউস করা হলো। ফাই আমরা বলছিলাম ফেজ অ্যাঙ্গেল যদি বড় হয় তাহলে সিগন্যালটা বাম দিকে সরে, ফেজ অ্যাঙ্গেল যদি ছোট হয় তাহলে সিগন্যালটা ডান দিকে সরে। সো দিস ইজ কল্ড দ্য ফেজ। ফেজ মানে হচ্ছে একটা সিগন্যালকে ডানে বামে কতটুকু সরানো যাবে। সো এই জায়গা থেকে দেখা যাচ্ছে যে আমাদের যেই ড্যাশড লাইন যেটা আছে, ড্যাশড যেই সাইনোসয়েড যেটা আছে, দ্যাট ইজ having a phase angle of omega t plus phi। যেহেতু প্লাস ফাই পরিমাণ আসছে তাহলে সিগন্যালটা বাম দিকে সরছে। যদি এখানে মাইনাস ফাই থাকতো তাহলে এই ড্যাশ লাইনটা ডান দিকে সরে যেত, এবং যে বাম থেকে শুরু হয় সে লিড করে। তা আমরা বলতেছি যে ড্যাশ লাইনটা সলিড লাইনকে লিড করছে বাই কত ডিগ্রি, বাই দিস ফেজ অ্যাঙ্গেল, যতটুকু ততটুকু। এইটা কিভাবে বাইর করার ওয়ে আছে, একটা ওয়ে হচ্ছে আমরা ফেজ অ্যাঙ্গেল কম্পেয়ার করতে পারি। ফর এক্সাম্পল এখানে আছে সাইন ওমেগা টি প্লাস 0, কিছু নাই তার মানে প্লাস 0, আর এখানে আছে সাইন ওমেগা টি প্লাস ফাই, ভ্যালু হোয়াট এভার নন জিরো ভ্যালু থাকলে তাহলে আমরা বলতে পারি যে এটা বড়, তাহলে এটা লিড করতেছে, ইউ সি দ্যাট, এন্ড এটা বাম থেকে শুরু হয়েছে। বাম থেকে শুরু হওয়া মানে হচ্ছে লিড হওয়া। লিড বা ল্যাগ বের করার আরেকটা ওয়ে আছে গ্রাফিক্যাল মেথডে, অথবা সাইন বা কজে কনভার্ট করে। আরো 3টা মেথড আছে আসলে। ইনফ্যাক্ট সাইন বা কজে কনভার্ট করে আমাদের এই 4টা ফর্মুলা মুখস্থ রাখা লাগবে। দুপুর 12টা। সো সাইন বা কজের ফর্মুলা ব্যবহার করে আমাদের এই সিগন্যাল গুলাকে সবগুলাকে পজিটিভ বা নেগেটিভে নিয়ে যেতে হবে, পজিটিভ বা সবগুলাকে সাইন বা কজে নিয়ে যেতে হবে। সাইন বা কজে নিয়ে যাওয়ার পর আমরা কম্পেয়ার করে দেখবো কার ফেজ অ্যাঙ্গেল বড়, সে লিড করতেছে। সাইন বা কজে নিয়ে যাওয়ার পর দেখবো কার যে ফেজ অ্যাঙ্গেল ছোট, সে ল্যাগ খাইতেছে। এই নিয়মটা করা না করে যদি আপনারা এই টাইপের কোন একটা গ্রাফ দিয়ে অঙ্কটা করেন যেটার এক্স এক্সিস বরাবর থাকবে কজ ওমেগা টি এবং ওয়াই এক্সিস বরাবর থাকবে সাইন ওমেগা টি, ইন সাচ কেস আপনি এই টাইপের একটা গ্রাফ তৈরি করতে পারেন, যেই গ্রাফের মধ্যে ইন সাচ কেস আপনি এমন একটা গ্রাফ তৈরি করতে পারেন যে গ্রাফের মধ্যে বলা থাকবে যে সিগন্যালটা লিড করতেছে নাকি ল্যাগ করতেছে। সো আপনি ক্লকওয়াইজ ডিরেকশনে আগাবেন, ক্লকওয়াইজ ডিরেকশনে আগায় দেখবেন যে আসলে সিগন্যালটা কি ইজ ইট লিডিং। হ্যাঁ না, ক্লাস শেষ হচ্ছে, একটু ওয়েট করেন, আসতেছে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে সাইনুসয়েড ফাংশনগুলা লিড করতেছে না ল্যাগ করতেছে, এটার ফাইনাল ইভ্যালুয়েশন ডিপেন্ড করবে cos ওমেগা টি, দ্যাট মিন্স স্টার্টিং পয়েন্ট থেকে যখন আপনি দৌড় শুরু করবেন, সেই cos ওমেগা টি থেকে দৌড় শুরু করে দেখবেন অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে বা পজিটিভ ডিরেকশনে বা লিডিং ডিরেকশনে কে বেশি আগাইছে। আমাদের বইতে এটা একটু বলে দেওয়া আছে লিডিং ডিরেকশন কোনটা, ল্যাগিং ডিরেকশন কোনটা। সামনে বোধহয় এই যেটা লিডিং ডিরেকশন এন্ড ল্যাগিং ডিরেকশন। সো অ্যান্টি ক্লকওয়াইজ যদি আপনি আগান দ্যাট ইজ দ্য লিডিং ডিরেকশন, এবং ক্লকওয়াইজ যদি আগান ল্যাগিং ডিরেকশন। সো পজিটিভ ডিরেকশন ইজ দ্য লিডিং ডিরেকশন এবং নেগেটিভ ডিরেকশন ইজ দ্য ল্যাগিং ডিরেকশন।
সো ইফ ইউ আর গোয়িং টু দ্য লিডিং ডিরেকশন, সো এই গ্রাফে দেখবেন লিডিং ডিরেকশনে কে বেশি আগে আছে। ইটস কোয়াইট অবভিয়াস, যেটা সোজা আনসার সেটা আগে বের করবেন। ইট ইজ কোয়াইট অবভিয়াস দ্যাট V2 আগে আছে। লিডিং ডিরেকশনে কে আগে আছে? V2 আগে আছে। তাহলে V2 লিডস V1 বাই হোয়াট এভার, মাঝখানে যে ফেজ অ্যাঙ্গেলটা কত, V2 লিডস V1 দ্য অ্যাঙ্গেল দ্যাট ইজ ইন বিটুইন V1 এন্ড V2। সো এইখান থেকে উই ক্যান ডিরাইভ 4 মোর আনসার্স, আরো 4টা আনসার বাইর করা যায়। সো যেখান থেকে আমরা লিড ল্যাগ উল্টাই দিয়ে আরেকটা আনসার পাবো, আবার জয় পরাজয় উল্টাই দিয়ে 360 ডিগ্রি মাইনাস হোয়াট এভার এই অ্যাঙ্গেলটা বের করে আমরা আরো একটা জিনিস পাবো। সো দিস ইজ অল অ্যাবাউট সাইনোসয়েডস। আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ ফেজর শুরু করব। আজকে আপাতত এই পর্যন্তই থাক। আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে এখান কাম আপ। দয়া করে আগামীকালকে ক্লাসগুলা এগুলো একদম বেসিক, তো এগুলো মিস দিয়েন না। এগুলো যদি মিস দেন তাহলে পরবর্তী পার্ট বুঝাইতে খুব সমস্যা হবে। এক্সাম্পল 9.1 এই টাইপের অঙ্ক কোনোদিনও এক্সামে আসবে না, বাট লেটস সি। বলছে এটার অ্যামপ্লিটিউড কত 12, এটার ফ্রিকোয়েন্সি কত, ওমেগা হচ্ছে 50, তাহলে এফ কত, টুয়াইস পাই এফ ইকুয়ালস টু 50। তাহলে এখান থেকে আপনি এফ এর ভ্যালু বের করতে পারবেন, হোয়াটএভার যত হয় তত। আচ্ছা, ফেজ অ্যাঙ্গেল ফাই কত, 10 ডিগ্রি, ফেজ অ্যাঙ্গেল ফাই 10 ডিগ্রি। আর কি লাগবে, ফ্রিকোয়েন্সি 1/f, টি কত 1/t, ব্লা ব্লা ব্লা, খুব সোজা। পরেরটাও তাই, অ্যামপ্লিটিউড 30, ফেজ অ্যাঙ্গেল -75, ফ্রিকোয়েন্সি সরি ওমেগা ইজ 4 পাই এন্ড টুয়াইস পাই এফ, তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে আপনার কত, 2 হার্জ, ফ্রিকোয়েন্সি ইজ 2 হার্জ, টাইম পিরিয়ড 1/2 দ্যাট মিন্স 0.5 ইত্যাদি ইত্যাদি। ওমেগা ইজ 4 পাই রেডিয়ান পার সেকেন্ড, 4 পাই কে তারা 12.57 দিয়ে লেখছে, ইত্যাদি ইত্যাদি। 9.1 প্র্যাকটিস প্রবলেম, এক্সাম্পল 9.1, এই দুইটা এত সোজা যে পরীক্ষায় কখনো আসবে না। এবং এক্সাম্পল 9.2 এবং প্র্যাকটিস প্রবলেম 9.2 উই হ্যাভ কমপ্লিটেড। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা কমপ্লেক্স নাম্বার নিয়ে শুরু করব। আজকে এই পর্যন্তই থাকুক। এনি কোয়েশ্চেন প্লিজ? স্যার কুইজ নিয়ে একটু কোশ্চেন ছিল। জি বলেন। স্যার আমাদের কুইজ কি এবার এমসিকিউ হবে? চ্যাপ্টার 9 এর উপর ক্লাস টেস্ট যেটা, সেটা এমসিকিউ। জি স্যার। আর অঙ্ক তো ফাইনালে থাকবেই। জি বলেন। স্যার ল্যাব ভাইভাটা কবে হবে স্যার? ল্যাব ভাইভা আপনাদের সাথে ডিসকাস করি। আমাদের যেহেতু ফাইনালের সময় খুব কম, আমরা আগে ফাইনালের সিলেবাস শেষ করব, তারপরে ল্যাবের দিকে যাব। আমাদের যদিও আমরা আজকে ক্লাসটা টাইনা আরো লম্বা করতে পারি, আপনাদের 12টা 10 পর্যন্ত ক্লাস, বাট মানে বেশি একদম নতুন কনসেপ্ট তো, প্রথম দিন এত দূর না টানি, এমনি 1.5 ঘন্টার চেয়ে বেশি টাইনা ফেলছি। তবে বাদ বাকি আমি জানি না, ক্লাসে আমি ছাড়া আছেন 8 জন, আর অথচ এই ক্লাসে থাকার কথা 30 সামথিং, বাকিরা কোথায় আল্লাহ জানে। ডাজন্ট ম্যাটার, আমাকে ক্লাস নিয়ে যেতে হবে, আপনারা আসেন বা না আসেন। এবং প্রশ্ন অ্যাজ ইউজুয়াল, একজন থাকলেও যেরকম, 40 জন থাকলে একই রকম ভাবেই হবে, টেনশনই কিছু নেই। এনিথিং এলস? আর কিছু থাকলে বলেন, এক্সাম রিলেটেড। রেকর্ডিং অফ করে দিলে স্যার ভালো তো। এরপর একটা কোশ্চেন ছিল। ও আচ্ছা, ঠিক আছে। সো আমরা তাহলে অফ দ্য রেকর্ড, অন দ্য রেকর্ড আর কেউ কিছু জিজ্ঞাসা করতে চান পড়ালেখা রিলেটেড, এনিথিং? সো দয়া করে আজকে ক্লাসের পর ঘুমায় যান, আগে ঘুমানোর আগে যা যা পড়ানো হয়েছে সেগুলো একটু রিভাইজ দিন, এবং আগামীকালকে আমরা ফেজর শুরু করব। দয়া করে এই ফেজর এবং এই সাইনোসয়েড, এই দুইটা ইনিশিয়াল দুইটা ক্লাস এসি সার্কিটের মিস দিয়েন না। তারপরেগুলো আপনি বুঝবেন যে সবগুলো যখন একই, এরপরে আপনি যা ইচ্ছা করেন, সমস্যা নেই। এনিওয়ে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা রেকর্ডিং অফ করে দিচ্ছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।